শুভ অপরাহ্ন সম্মানিত সুধী। আজ শনিবার 11 বৈশাখ 1428 বঙ্গাব্দ 24 এপ্রিল 2021। আমরা সকলে অ্যাকোয়াকালচার ম্যানেজমেন্ট অ্যান্ড এসিআই সলিউশনস শিরোনামের ওয়েবিনারে সমবেত হতে পেরে আমরা সবাই অত্যন্ত আনন্দিত। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বরেণ্য অধ্যাপক, বিজ্ঞানী এবং মৎস্য চাষের সাথে সম্পৃক্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা জানি যে সাধারণত বৈশাখ মাসে বাংলাদেশে মাছ চাষে শুরু হয়ে থাকে এবং আমরা আসলে নিজেদেরকে খুব ভাগ্যবান মনে করছি যে এই বৈশাখ মাসেই একেবারে লাকসই একটা টপিক নিয়ে আমরা আপনাদের সামনে আসতে পেরেছি। সো সকলকে পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করে আমি কৃষিবিদ মেহেদি ইসলাম আজকের অ্যাকোয়াকালচার ম্যানেজমেন্ট অ্যান্ড এসিআই সলিউশন শীর্ষক ওয়েবিনারটি শুরু করছি। প্রথমেই এক ব্যক্তিত্বের নাম না নিলেই না, যিনি বাংলাদেশের একজন এ গ্রেড ফার্মাসিস্ট। উনি প্রায় বিগত 2 দশক ধরে বাংলাদেশের এনিম্যাল হেলথ ইন্ডাস্ট্রিতে কন্টিনিউয়াসলি উনি কাজ করে যাচ্ছেন, ইনোভেশন দিয়ে যাচ্ছেন। উনি আর কেউ না, উনি মিস্টার মোহাম্মদ শাহিন শাহ, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর অফ এসিআই এনিম্যাল হেলথ। Now I will request sir to inaugurate today's session by sharing your welcome and opening note. It's over to Mr. Shahin Shah, sir. Thank you, Mehdi. Ramzan al-Mubarak. Assalamu alaikum. আমি শুরুতেই ধন্যবাদ জানাতে চাচ্ছি বাংলাদেশের প্রাণপ্রিয় মৎস্য খামারি, যারা বাংলাদেশের এই মৎস্য চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। আমি ধন্যবাদ দিতে চাই এর সাথে সম্পৃক্ত সায়েন্টিস্ট, ইউনিভার্সিটির প্রফেসর, বড় বড় আমাদের ব্যক্তিত্ব যারা আজীবন রিসার্চ করে যাচ্ছেন how to develop the fisheries industry in Bangladesh. আজকে আপনারা সবাই এখানে সমবেত আছেন। আমাদের এসিআই এর পক্ষ থেকে আমাদের অ্যাডভাইজার স্যাররা আছেন, আমাদের ডিরেক্টর সেলস, হেড অফ মার্কেটিং সহকারে সবাইকে আমি এসিআই অ্যানিম্যাল হেলথের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এসিআই অ্যানিম্যাল হেলথের একটা পোর্টফোলিও, যে পোর্টফোলিওর মাধ্যমে আমরা অ্যাকোয়া সলিউশন দিয়ে থাকি। তো আমাদের হাতে অত্যন্ত আধুনিক এবং ইনোভেটিভ প্রোডাক্ট আছে, টেকনোলজি আছে, বাট সবচেয়ে বেশি দরকার হচ্ছে এই প্রোডাক্ট এবং টেকনোলজিকে যথাযথ জ্ঞানের মাধ্যমে প্রসার ঘটানো। সেই জ্ঞানের প্রসার ঘটার লক্ষ্যে এসিআই অ্যানিম্যাল হেলথেরই অ্যাকোয়া ডিভিশন আজকের এই ওয়েবিনারটি আয়োজন করেছে। এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মেহেদি এবং আমাদের মেহেদির পিছনে যিনি সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছেন, কর্মকাণ্ডের সাথে জড়িত আমাদের এই সালেক স্যার, অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের সবাইকে এই চমৎকার এই প্রোগ্রামটি উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এর মাধ্যমে আমরা জ্ঞানের প্রসার ঘটাবো। আমরা জানি নলেজ ইজ পাওয়ার। এর মাধ্যমে যদি আমরা সঠিকভাবে এই অ্যাকোয়া সলিউশনটাকে যদি আমরা কাজে লাগাতে পারি এবং ম্যানেজমেন্টটাকে যদি পরিপূর্ণ রাখতে পারি, বাংলাদেশে এই অ্যাকোয়া সেক্টরে আমরাই শ্রেষ্ঠ হব। এই প্রত্যাশা কামনা করে আমরা 4-5টি পর্বে আমরা এই প্রোগ্রামটা সাজিয়েছি। আজকে আমাদের প্রথম পর্ব। আজকের এই প্রথম পর্বে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা একটু মনোযোগ সহকারে যদি সবাই শুনি, আমাদের উপকার হবে। আমরা আমাদের ফার্মের উপকার বয়ে নিয়ে আসবো, পাশাপাশি আমরা আমাদের দেশে এই প্রোটিনের চাহিদা পূরণ করতে সক্ষম হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। Thank you, sir, for a nice speech at the very beginning of today's session. Now, this is the time, and now I would request Dr. M.S. Saleh, the Chief Technical Advisor of ACI Animal Health, to say something about today's program. It should be mentioned that he brings along about more than 37 years of experience in livestock and fisheries sector. And now I request sir to say something about today's program. It's over to you, sir. আজকের এই ওয়েবিনার অন অ্যাকুয়াকালচার ম্যানেজমেন্ট অ্যান্ড এসিআই সলিউশনে সম্মানিত প্রফেসর ডক্টর মাহফুজুল হক মহোদয়, সম্মানিত আলোচকগণ, ডক্টর এইচ.এম. কোহিনুর, মিস্টার মোশাররফ হোসেন, মিস্টার হুমায়ুন আরিফিন, অংশগ্রহণকারী সম্মানিত হ্যাসারি মালিকগণ, কনসালটেন্টগণ, শিক্ষক মণ্ডলী, সর্বোপরি খামারিগণ, অন্যান্য সুধীবৃন্দ এবং
এসিআই এর উপনির্বাহী পরিচালক জনাব শাহিন শাহ সহ সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত সুধীবৃন্দ, গত 3 দশকে এই বাংলাদেশে মৎস্য শিল্পের একটি বিপ্লব ঘটেছে, যার ফলে আমাদের সার্বিক মাছের উৎপাদন 6 গুণ বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে অ্যাকুয়াকালচারে 12 গুণ বৃদ্ধি পেয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মাথাপিছু যে পরিমাণ আমাদের মাছ গ্রহণের কথা, তার চেয়েও বেশি পাচ্ছি। এটা সম্ভব হয়েছে আজকে আপনাদের, যারা আমাদের সম্মানিত অংশগ্রহণকারী মৎস্য চাষের সাথে জড়িত, তাদের অবদান, সরকারি প্রচেষ্টা, ইউনিভার্সিটি রিসার্চ ইনস্টিটিউটের সম্মিলিত প্রয়াসের কারণে এটা আমরা দ্রুত এক্সপানশন করতে পেরেছি। এই জন্য আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটা হলো মৎস্য চাষিরা বা খামারিরা মৎস্য চাষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কারিগরি সমস্যার সম্মুখীন হন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারি না। এই কথা বিবেচনা করেই আজকে আমাদের মৎস্য খামারি ভাইদের সহযোগিতা করার জন্য আমাদের এসিআই এগ্রি বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় জনাব FH আনসারি আমাদেরকে পরামর্শ দেন এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য, যার প্রেক্ষিতে আমাদের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব শাহিন শাহর নেতৃত্বে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে আমাদের মাছ চাষের ক্ষেত্রে বিভিন্ন কারিগরি দিক নিয়ে আলোচনা করা এবং এক্ষেত্রে এসিআইয়ের যে সলিউশন সেটা আপনাদের সাথে শেয়ার করা। আজকের আমাদের এই অনুষ্ঠানে 2টি প্রেজেন্টেশন রয়েছে। প্রথম প্রেজেন্টেশন আমাদেরকে দিবেন জনাব প্রফেসর ডক্টর মাহফুজুল হক। উনি স্বনামধন্য প্রফেসর এবং বাংলাদেশে সবাই ওনাকে চিনেন। উনি হ্যাচারি ম্যানেজমেন্ট সহ মৎস্য চাষের বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে আলোচনা করবেন। এর পরবর্তীতে মিস্টার মেহেদি ইসলাম, আমাদের এসিআই একুয়ার পোর্টফোলিওর হেড, উনি আমাদের এসিআই এর মৎস্য চাষের যে সলিউশন আমরা দিয়ে থাকি, এটাকে কমপ্লিট সলিউশন বা আমরা ইনোভেটিভ সলিউশন বলে থাকি, সেটা সম্পর্কে আলোকপাত করবেন। এরপর আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দ জনাব ডক্টর AHM কোহিনুর, উনি ডাইরেক্টর বাংলাদেশ ফিশারিজ ইনস্টিটিউট, আমাদের সাথে যুক্ত আছেন। এছাড়া যুক্ত আছেন মিস্টার মোশাররফ হোসেন, উনি হেড অফ ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ, এবং ডক্টর হুমায়ুন। ওনারা প্রেজেন্টেশনের উপরে ওনাদের মূল্যবান মতামত এবং অভিজ্ঞতার আলোকে মাছ চাষের ক্ষেত্রে বিভিন্ন কলা কৌশল সম্পর্কে আমাদের সাথে শেয়ার করবেন। এছাড়াও আমাদের মৎস্য চাষীদের পক্ষ থেকে কয়েকজন আমাদের সাথে তাদের অভিজ্ঞতার মত বিনিময় করবেন। আমার দৃঢ় বিশ্বাস আজকের এই আলোচনা থেকে আমাদের মৎস্য খামারি ভাইয়েরা ব্যক্তিগতভাবে উপকৃত হবেন এবং জাতীয় পর্যায়ে আরো অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি। আমাদের উপনির্বাহী পরিচালক মহোদয় অলরেডি বলেছেন যে আমরা এই ধরনের আরো কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করব পর্যায়ক্রমিকভাবে এবং সেটা আলোচনা করা হবে। পরিশেষে আজকের এই কোভিড সিচুয়েশনে, লকডাউনের মধ্যে এবং রোজার দিনে আপনারা কষ্ট করে আমাদের সাথে যোগদান করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।
Thank you, Dr. Salek, for your nice articulation of today's program. Now I'm requesting Dr. Hiresh Ranjan Bhaumik, the Chief Advisor of AC Animal Health, to share a speech regarding today's session. It should be noted, he's a veteran veterinary doctor with more than 35 years of experience in animal health industry. Sir, this is the time for your speech. It's over to you, sir. Thank you, Mr. Mehdi. আজকের এই অত্যন্ত সময় উপযোগী একটি ওয়েবিনার আয়োজন করার জন্য এই আয়োজক টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ওয়েবিনারে উপস্থিত স্বনামধন্য মৎস্য বিজ্ঞানীগণ, বিশেষ করে আমি উল্লেখ করতে চাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞানী অনুষদের সম্মানিত শিক্ষক যারা আছেন, মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের সম্মানিত ডাইরেক্টর সাহেব উপস্থিত আছেন, ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজের থেকে একজন উপস্থিত আছেন, এবং যাদের কে নিয়ে আজকে আসলে মূলত আমাদের অনুষ্ঠান, এই সরাসরি এই মৎস্য উৎপাদনের সাথে জড়িত যারা আছেন তাদের তারা সহ এসিআই ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর, সেলস ডাইরেক্টর সহ উপস্থিত যারা আছেন সবাইকে আমি স্বাগত জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। তো আমরা আসলে আমার আগে ডক্টর সালেক তার বক্তব্যে যে কথাটা বলছেন যে আমরা গত 2-3 দশক যাবত আসলে মৎস্য সেক্টরে আমাদের যে বিপ্লব, সেই বিপ্লবের কথা উনি বলেছেন। সেই বিপ্লবের প্রেক্ষিতে কিন্তু আসলে আমরা এখন দেখতে পাই যে মাছ উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশে, বিশেষ করে আমরা যদি স্বাদু পানির মাছের কথা চিন্তা করি, তো সেক্ষেত্রে বা সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান একটা সুদৃঢ় অবস্থানে আছে বাংলাদেশ। তাছাড়া আমরা আরো দেখেছি, বিশেষ করে মৎস্য বিজ্ঞান ইনস্টিটিউট এবং প্রফেসর শিক্ষক যারা আছেন তাদের যে গবেষণার প্রেক্ষিতে যে নতুন নতুন যে টেকনিক আবিষ্কার এবং আমাদের হারিয়ে যাওয়া যে মাছগুলো, সেই মাছগুলোকে আবার পুনরুদ্ধার করা, সেগুলাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া, সেই কারণে কিন্তু আসলে এখন বাজারে গেলে কিন্তু আমরা সেইগুলাকে আমরা দেখতে পাই। তো বাংলাদেশ, আমরা জানি যে আমাদের পরিচিতি হলো মাছের রাতে বাঙালি। তো সেই যে পরিচিতি নিয়ে আমরা আসলে জন্মগ্রহণ করেছি, সেই পরিচিতি কিন্তু এক সময় আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তো সেই অবস্থান থেকে কিন্তু মূলত আজকের যে অবস্থানে, সেটার জন্য যে ক্রেডিট, সেই ক্রেডিট হলো মৎস্য বিজ্ঞানী যারা আছেন এবং যারা এই মৎস্য চাষের সাথে জড়িত আছেন, এবং সর্বোপরি যে সরকারের যে পৃষ্ঠপোষক। তো সবগুলো নিয়ে কিন্তু আমরা আজকে একটা ভালো অবস্থানে আছি। তো সেই অবস্থানটা আসলে আমি একটু আমার নিজের অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই। আমি এই এসিআই তে জয়েন করার পূর্বে আমি প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে আমি কাজ করতাম, এবং মহাপরিচালক হিসাবে কাজ করার ফলে কিন্তু যে বাংলাদেশের যেই চিফ ভেটেরিনারি অফিসারের দায়িত্ব আমার কাছে ছিল, এবং সেই চিফ ভেটেরিনারি অফিসারের আওতাধীন কিন্তু সেই একুয়াজ সেক্টরটাও কিন্তু চিফ ভেটেরিনারি অফিসারের আওতাধীনই ছিল। অর্থাৎ আমরা যখন বাইরে ওআই এর সাথে যখন আমাদের করেসপন্ডেন্স ছিল, তখন আমার মাধ্যমে সেই করেসপন্ডেন্স গুলি হতো, এবং আমি অনেকগুলা এই একুয়াকালচারের উপরে যে গ্লোবাল সেমিনার এবং বিভিন্ন কমিটির মিটিং গুলোতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এবং ওই ক্ষেত্রে গিয়ে যখন আমরা বাংলাদেশকে তারা অনেক ক্ষেত্রে আইডল হিসাবে তারা নিয়ে আসতো, বাংলাদেশের চিত্র তুলে ধরে বললো বাংলাদেশ কিভাবে এগিয়েছে সেটা তোমরা দেখো, ওইখান থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। তো ওই সময় আমি বাংলাদেশের এক প্রতিনিধি হিসাবে ওইখানে উপস্থিত থাকার প্রেক্ষিতে আমার যে গর্ব অনুভব হতো, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। পরবর্তীতে মিটিং এর পরে যখন বাংলাদেশের প্রতিনিধি আমি আছি, তখন আমাকে কিন্তু সবাই ঘিরে ধরতো যে তোমাদের এখানে অবস্থান কি। তো সেই ক্ষেত্রে আমি যেটা করতাম আর কি, আপনারা জানেন সবাই যে বাংলাদেশে এইখানে যদিও বিশ্বের অনেক জায়গাতেই ভেটেরিনারিয়ানরাই হলো একুয়ার যে
বিষয়গুলি দেখাশোনা করে। কিন্তু বাংলাদেশে যেহেতু আমরা খুব সমৃদ্ধ, সেক্ষেত্রে মাছের উপরেই আমাদের আলাদা একটা ডিগ্রিও হচ্ছে, সেক্ষেত্রে আলাদা স্পেশালিস্ট আছে। সেক্ষেত্রে আমি আমার অনুষ্ঠানগুলোতে, আমার প্রোগ্রামগুলোতে একজন ফিশারিজের একজন প্রোগ্রাম, মানে ডিপার্টমেন্ট অফ ফিশারি থেকে একজনকে আমি সাথে করে নিয়ে যেতাম। তো তাকে নিয়ে কিন্তু তখন আমরা আসলে অনেক প্রশ্নের জবাব আমাদের দিতে হতো, এবং আমরা খুব গর্ববোধ করতাম যে এই সারা বিশ্বের ভাগা ভাগা সায়েন্টিস্টদের মাঝখানে বাংলাদেশের সায়েন্টিস্ট, বাংলাদেশের যে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য তারা আমাদেরকে ঘিরে দিত। তো এটা আসলে সম্ভব হয়েছে আপনারা যারা আসলে এই সেক্টরে যারা কাজ করেন, সেই রিসার্চ থেকে শুরু করে ইনোভেশন থেকে শুরু করে সরাসরি যারা একবার উৎপাদনের সাথে জড়িত আছেন। তো এটা আমি আপনাদের সবাইকে আমি স্যালুট জানাই আবারও, যে সারা বিশ্বে এইরকম একটা পর্যায়ে আমাদের মৎস্য সেক্টরকে নিয়ে যাওয়া। এবার আমি একটু কথা বলতে চাই যে এসিআই সম্বন্ধে। আপনারা জানেন যে এসিআই এর কিন্তু একটা মোটো হচ্ছে, এসিআই শুধু তার প্রোডাক্ট বিক্রি করে না, এসিআই আসলে কমপ্লিট সলিউশন নিয়ে খামারের কাছে যায়। কমপ্লিট সলিউশনটাই বিক্রি করে, যাতে করে খামারের হ্যাপিনেস আমরা নিয়ে আসতে পারি। যে জন্য আমরা আবার এটাকে অন্যভাবে এসিআই থেকে বলা হয় যে আমরা কমপ্লিট সলিউশনের বিক্রি করি, যার মাধ্যমে আমরা হ্যাপিনেস বিক্রি করি। তো সেক্ষেত্রে আসলে এই যে কমপ্লিট সলিউশন যে আমরা যে এসিআই থেকে দেওয়া হচ্ছে, তারই কিন্তু আজকে একটা নমুনা হলো। আজকে এই বিষয়ে আমরা টেকনিক্যাল নলেজ গুলি শেয়ার করার জন্য কিন্তু এখানে সমবেত হয়েছি, এবং আমরা সিরিজ অফ এরকম আমাদের ওয়েবিনার হবে, তার মাধ্যমে আমরা আমাদের নলেজ শেয়ারিং করব। এবং সেই ক্ষেত্রে আমরা শুধু আমাদের তরফ থেকে নলেজ শেয়ারিং করব, নট অনলি দ্যাট, আমরা কিন্তু আপনারা যারা আছেন ফিল্ড পর্যায়ে যারা কাজ করেন, আপনাদের কাছ থেকেও কিন্তু আমরা নলেজ আমরা অ্যাকোয়ার করব, আপনাদের কাছ থেকে আমরা এগুলি শিখবো। এবং সেই ক্ষেত্রে আমরা আপনাদের এই নলেজটাকে কাজে করে, অথবা আপনাদের যে সমস্যাগুলাকে কেন্দ্র করে আমরা ভবিষ্যতে আমরা কোন দিকে আমরা আমাদের এই সেক্টরটাকে নিয়ে যেতে চাই, সেভাবে আমাদের নতুন নতুন ইনোভেশনের দিকেও আমরা দাবি করি। তো সেই দিক থেকে আমি মনে করি আজকের যে ওয়েবিনার, সেই ওয়েবিনার আমাদের সবার জন্য আসলে অত্যন্ত একটা গুরুত্ববহ। আমাদের এসিআই তরফ থেকেও আমাদের কাছে এটার গুরুত্ব অনেক, কারণ আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখবো। আবার আমাদের তরফ থেকেও আমাদের যা যা আছে, আমাদের যে টেকনিক্যাল নো হাউ আছে, সেগুলি আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারবো, যার মাধ্যমে আপনাদেরকেও হয়তো যদি আমরা কিছুটা পরিমাণেও যদি এর মাধ্যমে সহায় দিতে পারি, সেক্ষেত্রে আমি মনে করি আজকে ওয়েবিনার সার্থকতা আসবে। তো আমি আবারও আজকে আপনারা যারা উপস্থিত আছেন, বিশেষ করে এইরকম এক বিরূপ পরিবেশের ভিতরে আমরা এখন দিন পার করছি, সেই কোভিড সিচুয়েশন, এবং এর সাথে আবার রমজানের মধ্যে আমরা এখানে সমবেত হয়েছি। সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমরা যেখানেই থাকি সেখানে যেন আমরা সরকারের যে স্বাস্থ্যবিধি সেটা মেনে চলে আমরা নিজেকে রক্ষা করি, এবং পরিবারকে রক্ষা করি, এবং দেশবাসীকে রক্ষা করি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ। Thank you, sir, for sharing your real-time experience regarding Bangladesh aquaculture and fisheries. This time, I would like to request Dr. Mohammad Mahfuzul Haq to share a brief overview on aquaculture management. Dr. Mahfuzul Haq is a professor at Bangladesh, professor of Department of Aquaculture and Associate Director of Bangladesh Agricultural University Research System. He brings along more than 20 years of experience as a researcher and as a faculty. He has successfully accomplished numerous national and international projects funded by government and NGOs. So, sir, we are eagerly waiting for your presentation. It's over to you, sir. Thank you very much. ACI কর্তৃক আয়োজিত একুয়াকালচার ম্যানেজমেন্ট এন্ড এসিআই সলিউশনস এর যে ওয়েবিনার, সেই ওয়েবিনারে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সালেহিন শাহ, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর এসিআই, ডক্টর মোহাম্মদ সালেহ, চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার অ্যানিমেল হেলথ, এসিআই অ্যানিমেল হেলথ ডিভিশন, কৃষিবিদ মাহাদি ইসলাম, পোর্টফোলিও হেড এসিআই একুয়াকালচার, আলোচকবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, বিশেষ করে ডক্টর এইচ.এম. কোহিনুর, ডিরেক্টর অ্যাডমিন এন্ড ফাইন্যান্স বিএফআরআই, জনাব মোহাম্মদ মুশারফ হোসাইন, হেড ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ, ডক্টর হুমায়ুন আরিফিন, হেড এন্ড মার্কেটিং এসিআই, এবং ডক্টর আমজাদ হুসাইন, এবং লাইভস্টকের সাবেক ডিজি মহোদয় ডক্টর হিরেশ ভৌমিক, এবং সম্মানিত হ্যাচারি ওনার্স অপারেটর্স বৃন্দ, বিশেষ করে
আমার শ্রদ্ধেয় ডক্টর শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ বা বিজ্ঞানীবৃন্দ এবং বিশেষ করে জনাব মোহাম্মদ এবিএম শামসুল আলম, বাংলাদেশ তেলাপিয়া ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আমি প্রথমে ধন্যবাদ জানাই এসিআই কে, আমি একজন ক্ষুদ্র জ্ঞানী মানুষকে এত বিশাল আয়োজনে কথা বলার সুযোগ দানের জন্য। তো আমার আজকে উপস্থাপনার যে বিষয়টি সেটি হচ্ছে যে কি অপারেশনাল প্র্যাকটিসেস অফ ফিশ হ্যাচারি, নার্সারি এন্ড গ্রো আউট সিস্টেমস। আপনারা জানেন বিষয়টা অত্যন্ত কমপ্লেক্স। এই কমপ্লেক্সিটির ভিতর থেকে আমরা এমন কিছু বিষয় নিয়ে আসতে চাই যে বিষয়গুলো আমাদেরকে পরবর্তীতে রিসার্চ এবং ডেভেলপমেন্টে কাজের বা চিন্তার খোরাক যোগাবে। আমি আমার প্রেজেন্টেশন আউটলাইন যেভাবে তৈরি করেছি এরকম যে কিছুটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আপনারা অলরেডি বলে ফেলেছেন আপনাদের কথায়, তারপরে একটু স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেব, তারপরে কি কি ফ্যাক্টরস গুলি পার্টিকুলারলি হ্যাচারি এবং নার্সারি অপারেশনকে প্রভাবিত করে থাকে এবং কি কি ফ্যাক্টরস গুলি গ্রো আউট ফার্মিং কে প্রভাবিত করে থাকে, এই বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব আপনাদের আলোচনার খোরাক যোগানোর জন্য। তো আমরা জানি যে বাংলাদেশ আসলে এমন একটি মাছ উৎপাদনকারী দেশ পৃথিবীতে। আমাদের অনেক খারাপ খবরও কিন্তু আছে, আমাদের ভালো খবরগুলো কিন্তু সব এগ্রিকালচারাল বেসড। সেই হিসাবে মাছের যে উৎপাদন, আমাদের মোট উৎপাদন হচ্ছে প্রায় 43 লক্ষ মেট্রিক টন এবং এর যে উৎপাদন, এই উৎপাদন আমাদের ন্যাশনাল জিডিপিতে প্রায় 3.5% কন্ট্রিবিউট করে থাকে এবং এগ্রিকালচারাল জিডিপিতে দেখা যায় প্রায় 26% কন্ট্রিবিউট করে থাকে। এবং মজার বিষয় হচ্ছে বাংলাদেশ লেবার অ্যাবজর্পশনে বা লেবার ফোর্সের ক্ষেত্রে দেখা যায় কৃষিতে হচ্ছে সবচেয়ে বেশি লেবার্স কন্ট্রিবিউশন সোল সেক্টর হিসাবে প্রায় 40%। এবং এই কৃষির ভিতরে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি হচ্ছে একুয়াকালচার সেক্টর। সেখানে হ্যাচারি, নার্সারি, ফিড ইন্ডাস্ট্রি, ড্রাগস এন্ড কেমিক্যালস ইন্ডাস্ট্রি, গ্রো আউট ফার্মিং, এরকম বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য ছোট 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 সেগমেন্ট তৈরি হচ্ছে। সেগমেন্ট গুলোতে প্রচুর লোকের কর্মসংস্থান, এটা কিন্তু বিশাল একটি সেক্টর। এই সেক্টরে আপনারা সকলে মিলে কাজ করে যাচ্ছেন এবং সেই ক্ষেত্রে অনেক কাজের কিন্তু সুযোগও কিন্তু দিন দিন তৈরি হচ্ছে। এবং লাস্ট 10 ইয়ার্স আমরা যদি গ্রোথ দেখি, আমরা কিন্তু গ্রোথ দেখি প্রায় 6% মতো। এবং বাংলাদেশকে যদি আমরা দেখি যে আহরিত মাছের যে উৎপাদন, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তৃতীয় এবং পার্টিকুলারলি একুয়াকালচার উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে 5th এবং মেরিন ফিশারির যে ছোটখাটো একটি অবস্থান আছে 11তম। আমরা যদি একুয়াকালচার উৎপাদনটাকে আমরা গত 20 বছরের ট্রেন্ডটা যদি আমরা দেখি, একবারে পিছিয়ে না যে যদি গত 20 বছরের অবস্থাটা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে 2001 থেকে এখন পর্যন্ত যে তার গ্রোথ সেটা 3 গুণ হয়েছে। অর্থাৎ 2001-এর দিকে যে মাছের উৎপাদন ছিল সেটা এখন বেড়ে এখন 2.4 মিলিয়ন মেট্রিক টনে দাঁড়িয়েছে। অর্থাৎ এখন মোট মাছের উৎপাদনের প্রায় 57% আসে চাষ থেকে। অর্থাৎ চাষ করে আমরা যে মাছ উৎপাদন করি এটি হচ্ছে মোটামুটি মূল ড্রাইভার। অর্থাৎ একুয়াকালচার হচ্ছে কি এরিয়া অফ ফিশ প্রোডাকশন। এবং এই একুয়াকালচারকে যদি আমরা স্পিসিস ওয়াইজ যদি আমরা এক্সপ্লিসিট করি, আমরা দেখতে পাই যে এখানে একক প্রজাতি হিসাবে পাঙ্গাসের অবদান কিন্তু সবচেয়ে বেশি। অর্থাৎ চাষের মাছের ভিতরে প্রায় 25% পাঙ্গাসের কন্ট্রিবিউশন, তারপরে তেলাপিয়া, তারপরে আমাদের দেশীয় যে রুহু মাছ বা রুই মাছ এর কন্ট্রিবিউশন, গ্রাজুয়ালি সিলভার কার্প, অন্যান্য যে কার্প জাতীয় মাছ সেগুলির কন্ট্রিবিউশন। এখন আমরা যদি দেখি যে কি কি সমস্যা আমাদের আসলে আছে, আমরা যদি হ্যাচারি লেভেলে দেখি যে প্রচুর হ্যাচারি কিন্তু বাংলাদেশে ডেভেলপ করেছে এবং সরকারি হিসাব অনুযায়ী দেখা যায় যে 1100-র মতো হ্যাচারি রেজিস্ট্রেশন আছে। এর ভিতরে গভর্নমেন্টের হ্যাচারির সংখ্যা 143 বা অপারেশনাল ক্ষেত্রে এদের সংখ্যা হয়তো আরো কম। কিন্তু মূল ড্রাইভার যারা হ্যাচারি যারা অপারেট করেন তারা হচ্ছে আমাদের হ্যাচারি ওনার্স, প্রাইভেট লেভেলে আমাদের হ্যাচারির মালিক বন্ধুরা বা যারা অপারেট করেন তারাই কিন্তু এখানে মূল ভূমিকাটা রাখছেন। এর ভিতরে কয়েকজন লিডিং পর্যায়ে এখানে আমাদের এই ওয়েবিনারে উপস্থিত হয়েছেন, তারা আরো ভালো বলবেন। এবং এই হ্যাচারির যে প্রবলেমগুলি শুরুতে ছিল, ব্রুড ম্যানেজমেন্ট বা ইনব্রিডিং প্রবলেম বা সিড কোয়ালিটি প্রবলেম, এগুলাকে অ্যাড্রেস করার জন্য সরকারও কিন্তু কাজ করেছেন। অর্থাৎ তারা সরকার যেটি করেছেন যে হ্যাচারি আইন বা রুলস তারা সেগুলি ডেভেলপ করেছেন। তারপরেও কিন্তু যেহেতু একটা আপনারা লাইভ অ্যানিমেল নিয়ে কাজ করতে হয়, ইন্টেন্সিফিকেশনের দিকে যাচ্ছে, মাছের উৎপাদন বাড়ছে, নতুন নতুন স্টেক হোল্ডাররা জড়িত হচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু প্রতিনিয়তই আসছে, নতুন নতুন সমস্যা আসছে, যে সমস্যাগুলি আমাদের হ্যাচারি অপারেশনকে কিন্তু আপনার প্রভাবিত করছে। বহুবিধ সমস্যা, এর ভিতরে দুই একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। পার্টিকুলার সমস্যা হচ্ছে যে ব্রুড কালেকশন, ব্রুডের অরিজিন বা ব্রুড কোয়ালিটি, প্রপার হাজবেন্ডারি সিস্টেম, এই সমস্ত বিষয়ে কিন্তু আমাদের সমস্যাগুলি রয়ে গেছে আর কি। এগুলো আমরা বহু কথা বলছি এবং এই বিষয়ে যে স্পেসিফিক নলেজ সেগুলো কিন্তু অতভাবে আমরা ডিসেমিনেট করতে পারি না। যেমন এরকম বলা আছে যে 1 কেজি বডি ওয়েট যখন বেড়ে যায় একটা ব্রুড মাছের একটা লেভেল অতিক্রম করার পরে, কয়েক বছর যাওয়ার পরে, তখন দেখা যায় যে প্রতি কেজি বডি ইনক্রিজ বা ওয়েট ইনক্রিজ করার সাথে সাথে 15 থেকে 20% মতো স্পনিং সাকসেস কমে যায়। তারপরে দেখা যায় ব্রুডের বয়স যখন 5 বছর অতিক্রম করে পাঙ্গাস বা কার্প জাতীয় মাছের, তখন দেখা যায় যে আপনার ব্রুডের ডিম দেওয়ার ক্যাপাসিটি বা ব্রুডের যে এফিসিয়েন্সি সিড প্রোডাকশন সেটি কমে যায়। এবং দেখা যায় পুকুরের যে কোয়ালিটি, পানির কোয়ালিটি, সেটিও কিন্তু ব্রুডকে প্রভাবিত করে। এবং দেখা যায় পুরাতন পুকুরে
ব্রুডের দেখা যায় সিডের পরিমাণ বেশি হলে সেগুলো কিন্তু মর্টালিটি বেশি হয়, বরং নতুন পুকুরে বা এক্সকেভেটেড বা রিইনোভেটেড পুকুরের ব্রুডের কোয়ালিটি কিন্তু ভালো থাকে এবং ডিম উৎপাদন বা পোনা উৎপাদন বেশি হয়। এই ধরনের বিষয়গুলো কিন্তু কাজ করে। তারপরে দেখা যায় ব্রুডের যে নিউট্রিশন, পার্টিকুলারলি ব্রুডের যে ফিডিং, আমরা সাধারণত দেখি যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কথা বলি মাঠ পর্যায়ে, এটি কিন্তু এসিআই এর জন্য একটি মেসেজ হতে পারে, যেহেতু আপনারা মাঠ পর্যায়ে বিভিন্ন সলিউশনস নিয়ে কাজ করেন। আমরা খালি দেখি যে প্রোটিন পার্সেন্টেজকে বেশ গুরুত্ব সহকারে দেখানো হয়, যে প্রোটিনের পরিমাণ থাকতে হবে, এই থাকতে হবে, অ্যামিনো অ্যাসিড থাকতে হবে, কিন্তু মাছের খাদ্যে বা বিশেষ করে ব্রুডের খাদ্যে ফিশ অয়েল বা অয়েল বেসড প্রোটিন সাপ্লিমেন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং এগুলি দেখা যায় যে স্পনিং সাকসেস, ফেকান্ডিটি, টোটাল এগের সংখ্যা, এগের ওয়েট, এগের কোয়ালিটি, সার্ভাইভাল, হ্যাচেবিলিটি, অনেক বিষয় কিন্তু নির্ভর করে শুধুমাত্র অয়েলের উপরে। তারপরে প্রোটিন পার্সেন্টেজের বিষয় আছে, তারপরে আপনার সার্বিক নিউট্রিশনের ক্ষেত্রে বিশেষ করে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিনস, তারপরে ভিটামিন ই, তারপরে আপনার দেখা যায় মাইক্রো যে নিউট্রিয়েন্টস, পার্টিকুলারলি ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, এই ধরনের বিভিন্ন কম্পোনেন্টস কিন্তু আমাদের মাছের ব্রুড রেয়ারিং এর ক্ষেত্রে ব্যবহার করা প্রয়োজন। এগুলি হচ্ছে, কিন্তু এগুলি আরো ফর্মাল ওয়েতে, আরো তথ্য নির্ভর এবং সঠিক জ্ঞান নির্ভর আপনার ইনফরমেশন ডিসিমিনেশন প্রয়োজন। এখন যদি আমরা খাদ্য তৈরি করার বিষয়টি দেখি, বাংলাদেশে আপনার এই লেভেলে একটি বিশাল বড় গ্যাপ আছে। এটি হয়তো আপনারা দেখেছেন যে খাদ্য তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যা, সেটি আমরা ব্রুড রেয়ারিং এর ক্ষেত্রেই বলি, নার্সারি ফিডের ক্ষেত্রেই বলি, বা আমরা গ্রোয়ার স্টেজে বলি, এটি একটি বড় ধরনের সমস্যা। এই সমস্যাটির মূল সমস্যাটা হচ্ছে আপনার পিছনের সমস্যাটা হচ্ছে আমরা যখন খাদ্য তৈরি করি ফার্ম লেভেলে, তখন কিন্তু খাদ্যের ইনগ্রেডিয়েন্টস এর ভিতরে কি পরিমাণ প্রোটিন পার্সেন্টেজ থাকে কিন্তু আমার জানা থাকে না। এটি ল্যাবরেটরি অ্যানালাইসিস করা ছাড়া কিন্তু জানা সম্ভব নয়, এবং ল্যাবরেটরি অ্যানালাইটিক্যাল ফ্যাসিলিটিস কিন্তু সব জায়গায় কিন্তু আপনার অ্যাভেলেবল না। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা দিই, হয়তো বা আপনারাও দেন এসিআই থেকে বা অন্য কোনো জায়গা থেকে দেওয়া হয়, কিন্তু এগুলো কিন্তু অত মাঠ পর্যায়ে অতটা ডিসেন্ট্রালাইজড না। এবং খাদ্যের প্রোটিন ইনগ্রেডিয়েন্টস এর প্রোটিন পার্সেন্টেজ জানার পরে কিন্তু খাদ্যকে একটা ফর্মুলা করতে হয়। ফর্মুলার জন্য একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, ভেরি সিম্পল, এটি অ্যানিমাল সায়েন্স থেকে আসা, পিয়ারসন স্কয়ার মেথড, ভেরি সিম্পল। এই মেথডটা কিন্তু আমরা মাঠ পর্যায়ে সেভাবে ব্যবহার হতে দেখি না। এই জায়গাতে আপনার সফটওয়্যার বেসিসে হয়তো ডেভেলপ করা যেতে পারে ফার্মারদেরকে সার্ভিস দেওয়ার জন্য। এর আগে যেটি প্রয়োজন সেটি হচ্ছে ফার্ম লেভেলে খাদ্যের যে নানান ধরনের ইনগ্রেডিয়েন্টস আছে, বিভিন্ন সোর্স থেকে আসে, বিভিন্ন কোম্পানি এগুলো সাপ্লাই দেয়, বিভিন্ন বায়ার্সরা নিয়ে আসে, সেগুলোর যে আপনার প্রোটিন পার্সেন্টেজ বা নিউট্রিশনাল কোয়ালিটি সেটি অ্যাসেস করার জন্য সুবিধা, সেটির জ্ঞানকে অ্যাভেলেবল করা, সেই জ্ঞান অনুযায়ী খাদ্যকে আপনার ফর্মুলাতে রূপান্তরিত করার যে বিষয়টি, এখানে একটা বিশাল জায়গা কিন্তু রয়ে গেছে। যে যেখানে আমরা যদি কাজ করতে পারি আর কি, বা কাজ করতে পারতাম সঠিকভাবে, তাহলে কিন্তু খাদ্যের দাম, খাদ্যের যে সমস্যা, খাদ্যের যে গুণাগুণ, এই ধরনের অনেক সমস্যা কিন্তু আমরা নিরসন করতে পারতাম। তারপরে আমরা দেখি যে ফ্রাই নার্সিং এর ক্ষেত্রে, আমরা কিন্তু হ্যাচারি নিয়ে কথা বলছিলাম, এখন ফ্রাই নার্সিং বা নার্সারি লেভেলে যদি আমরা আসি, আমি জাস্ট খালি একটা এক্সাম্পল দেবো আপনাদেরকে, পার্টিকুলারলি পাঙ্গাসের হ্যাচারি নিয়ে আমরা রিসেন্টলি কিছু কাজ করেছিলাম। ব্রিটিশ ফান্ডে ইন্টারন্যাশনাল কিছু বিজ্ঞানী, আমরা ইন্ডিয়ান কিছু লোকজন ছিলেন জড়িত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী বৃন্দ, ব্রিটেনের কয়েকটি বিশ্ববিদ্যালয় আমাদের সাথে জড়িত ছিল, এবং আমরা মাঠ পর্যায়ে কাজটি করেছিলাম। আমার ধরন হচ্ছে আমি মাঠে কাজ করি সাধারণত। তো আমরা দেখলাম যে একটা স্পিসিস হিসাবে পাঙ্গাসকে নিয়ে দেখলাম যে এর যে আপনার হ্যাচারি লেভেলে লার্ভা বা ফ্রাইয়ের যে মর্টালিটি খুবই হাই, এবং এটি হচ্ছে যে এমন হাই যে দেখা যায় যে 50% এর নিচে আপনার সার্ভাইভাল থাকে, ইভেন 20-30% সার্ভাইভাল থাকে। এই যে আপনার বিশাল লস হয় একটা পাঙ্গাসের ব্রুড তৈরি করার পরে, সেখান থেকে আপনার ব্রিডিং এর পরে ফ্রাই নিয়ে আসা, ফিঙ্গারিং পর্যায়ে নিয়ে আসতে প্রচুর লস হয়। এবং এই লসটাকে নিরসনের জন্য আমরা দেখেছি গ্লোবালাইজড লিটারেচার ঘেঁটে যে প্রোবায়োটিক ব্যবহার করলে কিন্তু এটার আপনার সার্ভাইভালকে বাড়ানো যায়, মর্টালিটি কমানো যায়। অর্থাৎ প্রোফাইলেকটিক হেলথ প্রোডাক্টস, বিভিন্ন ধরনের হেলথ প্রোডাক্টস আছে প্রোফাইলেকটিক, এর ভিতরে প্রোবায়োটিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপনার প্রোডাক্ট, পার্টিকুলারলি বায়োলজিক্যাল প্রোডাক্ট। এটি নিয়ে আপনারা হয়তো কাজ করেন অলরেডি, পার্টিকুলারলি আপনার ব্যাকটেরিয়াল প্রোডাক্ট। এটি দেখা যায় যে প্রোবায়োটিক বিশেষ করে সার্ভাইভালকে ব্যাপকভাবে এনহ্যান্স করে। তো আমরা কি করলাম, আমরা আসলে ফার্মারের প্র্যাকটিসটাকে দেখলাম খুব মাইনরলি, যে কোথায় সমস্যাটা হয়। যে তারা যখন লার্ভি থেকে ফ্রাই পর্যন্ত আসেন 10 থেকে 12 দিনের ভিতরে, এখানে মাস মর্টালিটি হয়, ইটস ম্যাসিভ মর্টালিটি হয়। তারপরে যখন আবার দেখা যায় যে ফ্রাই থেকে যখন ফিঙ্গারিং স্টেজে আসেন 45 থেকে 60 দিনের ভিতরে, এখানেও কিন্তু মাস মর্টালিটি হয়। আপনাদের এখানে হ্যাচারি ওনার্স ভাইরা আছেন, তারা হয়তো আরো ক্লিয়ার করতে পারবেন এই বিষয় নিয়ে। আমরা যেটা অবজার্ভ করেছি, এখানে কিন্তু প্রচুর মর্টালিটি হয়, এক্ষেত্রে ফার্মাররা কিন্তু বেশ লুজার হন। তারপরে ফিঙ্গারিং থেকে যখন অ্যাডাল্ট স্টেজে আসি, তখন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে মর্টালিটি হয়, পার্টিকুলারলি এখানে ডিজিজ হয়, তারপরে নানান ধরনের আপনার স্ট্রেসে থাকে মাছগুলো পানির কোয়ালিটির জন্য, সেক্ষেত্রে প্রোবায়োটিক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো আমরা যে সলিউশনটা বের করেছিলাম এরকম, যে আমাদের একটি রিসেন্ট একটা পাবলিকেশন জাস্ট 3-4 দিন আগে আসছে, একটি ইম্প্যাক্টর জার্নাল একুয়াকালচার রিপোর্টসে আমাদের এই আর্টিকেলটা বের হয়ে আসছে। তো আমরা যেটি করেছিলাম, এই আমরা এরকম মাঠ পর্যায়ে এই বিভিন্ন লেভেলে প্রোবায়োটিক ট্রিট করে আমরা এক্সপেরিমেন্টাল ডিজাইন করেছিলাম। এটি 2030 সালে আমরা যেটি করেছিলাম,
স্টেজ 1 ছিল এরকম লার্ভা থেকে ফ্রাই, তারপরে ফ্রাই থেকে ফিঙ্গারলিং, ফিঙ্গারলিং থেকে গ্রো আউট। আমরা যেটা করেছিলাম প্রথমে দুটি ভাগে ভাগ করেছিলাম, একটাতে প্রোবায়োটিক দিয়েছিলাম, একটাতে প্রোবায়োটিক দেইনি। তারপরে আবার সেকেন্ড স্টেজে এসে যেটাতে প্রোবায়োটিক দিয়েছিলাম সেখানে 2 ভাগে ভাগ করেছিলাম, একটাতে প্রোবায়োটিক দিয়েছিলাম, একটাতে প্রোবায়োটিক দেইনি। আবার যেটাতে প্রোবায়োটিক দেই নাই সেখানে প্রথম স্টেজে আবার 2 ভাগে ভাগ করেছিলাম, একটাতে প্রোবায়োটিক দিয়েছিলাম, একটাতে প্রোবায়োটিক দেইনি। আবার থার্ড স্টেজে এসে কোথাও প্রোবায়োটিক দেইনি। পরবর্তীতে আমরা কতগুলি প্যারামিটার দিয়ে স্টাডি করে দেখলাম যে লার্ভা থেকে যখন প্রোবায়োটিক দেওয়া শুরু করেছিলাম সেই প্রোবায়োটিকের ইম্প্যাক্ট ফ্রাই স্টেজে এবং গ্রো স্টেজে যখন আমরা একবারে প্রোবায়োটিক দিচ্ছিলাম না সেখানেও কিন্তু ইম্প্যাক্ট গুলি পড়েছে। এবং ইম্প্যাক্ট গুলি হচ্ছে এরকম যে আপনার দেখা যায় সার্ভাইভাল খুবই বেড়ে গেছে এবং গ্রোথ প্যারামিটার গুলি বেড়ে গেছে এবং হেমাটোলজিক্যাল যে প্যারামিটার গুলি আছে পার্টিকুলারলি যেগুলো ইমিউন সিস্টেমকে আপনার এনহেন্স করে। আমরা বর্তমানে কোভিড এর কারণে ইমিউন নিয়ে প্রচুর কথাবার্তা বলছি, আপনারা এখন এটা কমন নলেজের মতো হয়ে গেছে। ইমিউন সিস্টেমটা এনহেন্স করেছে এভাবে আরবিসি, রেড ব্লাড সেল, ডব্লিউবিসি, এগুলো কিন্তু ইমিউনিটির ইন্ডিকেটর, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এবং পার্টিকুলারলি আপনার ইন্টেস্টাইন থেকে আমরা মাইক্রো বায়োলজিক্যাল স্টাডি করেছি, অর্থাৎ প্রোবায়োটিক যে সমস্ত ব্যাকটেরিয়া পার্টিকুলারলি বেসিলাস, ল্যাক্টোবেসিলাস, এগুলোর সংখ্যা কিন্তু অনেক বেশি পেয়েছি। এবং এগুলি থাকার মাধ্যমে যেটা ইন্ডিকেট করে যে মাছ কিন্তু আপনার হেলদি পোনা হিসেবে আমরা পোনা উৎপাদন করতে পেরেছি নার্সারি থেকে। এবং দেখা যায় যে কিছু মরফোলজিক্যাল চেঞ্জেস আছে ইন্টেস্টাইনের, যে আপনার সেল আছে সেলুলার লেভেলে দেখা যায় মরফোলজিক্যাল চেঞ্জ, পজিটিভ চেঞ্জ। এই চেঞ্জের মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি যে প্রোবায়োটিক যদি আমরা আর্লি স্টেজে ব্যবহার করি তাহলে দেখা যায় এই প্রোবায়োটিকটা একবারে গ্রোথ স্টেজ পর্যন্ত তার ইম্প্যাক্টকে অব্যাহত রাখে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই কোয়ালিটি প্রোবায়োটিক কিভাবে সাপ্লাই দিতে পারি মাঠ পর্যায়ে এবং সেই জ্ঞানটাকে কিভাবে ডিসেমিনেট করতে পারি, এই জায়গায় কিন্তু ব্যাপক কাজের কিন্তু প্রয়োজন আছে। তো সেই প্রয়োজনটা মেটানোর জন্য আমি মনে করি যে বাংলাদেশে পার্টিকুলারলি প্রোবায়োটিককে আপনার কোয়ালিটি এনশিওর করে সাপ্লাই দেওয়ার জন্য এখানে ব্যাপক কাজের সুযোগ আছে। আমি আপনাদেরকে একটু খালি বলতে চাই এই সুযোগে যে আমরা বাংলাদেশ থেকে প্রোবায়োটিক কালেকশন করেছিলাম, কোনো স্পেসিফিক কোম্পানির নাম বলবো না, এটি আপনার অনেক সিক্রেটের বিষয়। এই প্রোবায়োটিক গুলি কালেকশন করে আমরা ব্রিটেনের কতগুলো বিশ্ববিদ্যালয়ে, তারপরে ইন্ডিয়াতে কিন্তু অ্যানালাইটিক্যাল ফ্যাসিলিটিস খুবই হাই, আপনারা জানেন আমাদের ইন্ডিয়ান পার্টনার্সরা ছিলেন, তাদেরকে আমরা দিয়েছিলাম। দেওয়ার পরে বাংলাদেশের প্রোবায়োটিক সম্পর্কে যে রেজাল্ট আপনাদের কাছে আর্টসেল বলতে চাই সেটি হচ্ছে only 36% প্রোবায়োটিকের যে লেভেলে যা লেখা আছে সে অনুযায়ী ভিতরের সাথে প্রোডাক্টের মিল আছে, আর বাকি 70% প্রোবায়োটিক গুলি কিন্তু আপনার কোয়ালিটি সেভাবে নাই। এক কথায় বলতে গেলে সেগুলো কিন্তু আপনার এক ধরনের ফেক প্রোবায়োটিক আমরা বলতে পারি আর কি। সেক্ষেত্রে চাষিরা কিন্তু আপনার এখান থেকে বিভ্রান্ত হচ্ছেন, তাদেরকে কোয়ালিটি প্রোবায়োটিক সাপ্লাই দেওয়া যাচ্ছে না। এবং এই প্রোবায়োটিকের কোয়ালিটি এনশিওর করার জন্য আমাদের ডিপার্টমেন্ট অফ ফিশারিজের তাদেরও কিন্তু ল্যাব ফ্যাসিলিটিস আছে, তারা হয়তো সেভাবে এটাকে প্রমোট করতে পারছেন না। বিএফআর এর ল্যাব ফ্যাসিলিটিস তারা হয়তো সেই লেভেলে চেষ্টা করে যাচ্ছেন। এরপরে কিন্তু আমাদের দ্রুত চেষ্টা করা উচিত। অনেক প্রোবায়োটিক দেশে এসে আপনার বিভিন্ন প্লাঙ্কটনের নামে এসে এরা কিন্তু আপনার পুকুরে নানান ধরনের প্রবলেম তৈরি করছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট ছোট মাছের ডিমও কিন্তু চলে আসছে, যেমন আপনার গোল্ড ফিশের কিছু কিছু প্রজাতি চলে আসছে, নার্সারির লেভেলে কিন্তু ব্যাপক সমস্যা তৈরি করছে। সেই জন্য কিন্তু আমি মনে করি যে এই প্রোবায়োটিক লেভেলে আমাদের কাজের প্রচুর সুযোগ আছে। আমি মনে করবো যে এসে সেখানে নতুন করে চিন্তা ভাবনা করতে পারেন আপনারা। তারপর হচ্ছে আপনার স্টকিং ডেন্সিটি, গ্রোথ লেভেলে যদি আমরা আসি, স্টকিং ডেন্সিটি রিলেটেড প্রবলেম কিন্তু আমাদের ব্যাপক। এবং চাষিরা দেখা যায় অনেক সময় মাছের স্টক করেন, বিভিন্ন কারণে করে থাকেন, আমি ডিটেলসে যাচ্ছি না। কিন্তু আবার বিপরীতে দেখবেন আপনারা যে রাজশাহী অঞ্চলে কিন্তু লোয়ার স্টকিং ডেন্সিটিতে ফ্যাটেনিং করে বড় বড় মাছের উৎপাদন হচ্ছে। জ্ঞান কিন্তু ওখানে আবার ডেভেলপ করেছে যে না, আমরা স্টকিং ডেন্সিটি সীমিত পর্যায়ে রাখবো, রাখার পরে আমরা যদি নিউট্রিশনাল ফিড আমরা সাপ্লিমেন্ট করি বা আমরা সাপ্লাই দিই, প্রোবায়োটিক দিই, এই ধরনের প্যাকেজ যদি আমরা তৈরি করতে পারি তাহলে দেখা যাবে যে চাষিরা কিন্তু অল্প খাদ্যে ওয়াটার কোয়ালিটি ম্যানেজ করে মাছের গ্রোথ কিন্তু বাড়াতে পারেন এবং মাছের উৎপাদন কিন্তু আরো বেশি করতে পারেন। এই লেভেলে কিন্তু আপনার কাজ করার ব্যাপক সুযোগ আছে আমাদের। তারপরে যে বড় বিষয়টি নিয়ে আগে কথা বলছিলাম, নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস, অর্থাৎ এই জায়গাতে বাংলাদেশে আপনার আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা মনে করি আমাদের বিএইউতে আমরা গবেষণা দুর্বল, আমাদের এখানে এক্সপার্টের অভাব। নিজে কিন্তু এটা এক্সপার্ট না, বাট আই ক্যান ফিল দ্যাট টু এনশিওর দ্য নিউট্রিশনাল requirements of the fish at different stages, there is huge knowledge gap we have. Particularly if you want to develop the feed, we need to information of like protein sources, energy sources, lipid sources, vitamin supplements, mineral supplements, growth pigment enhancements, ingredients improving that's increase the palatability of fish. মাছ কিন্তু অনেক সময় মাছের মুখেও কিন্তু স্বাদ আছে। মাছ has the sensory organs that can sense the taste of the feed. So we don't know about the fish behavior. This level of information we need to improve, we need to develop, we need to disseminate the farmers, we need to teach the farmers. এবং লেখা আছে আপনার এরকম যে ইনগ্রিডিয়েন্ট যেগুলো আপনার দেখা যায় যে খাদ্যের প্রিজার্ভেশন বা স্টোরেজ বা শেলফ লাইফও বাড়ায়। এই ধরনের লেভেলে কিন্তু আমাদের নলেজের ব্যাপক ঘাটতি আছে। এই নলেজ গুলাকে আপনার আরো
এক্সপ্লোর করে সেগুলোকে আরো সহজলভ্য করে ফার্মার্স লেভেলে অ্যাপ্লাই করতে পারলে কিন্তু আমরা অনেক পরিবর্তন আনতে পারি। এই কাজগুলি কিন্তু আমি মনে করি যে প্রাইভেট অর্গানাইজেশন, এসিআর মতো কোম্পানি, তারা কিন্তু এগুলা তাদের কোম্পানি প্রোডাক্টের আওতায় নিয়ে আসতে পারে। তারপরে আপনার বিভিন্ন মাছের যে প্রোটিন রিকোয়ারমেন্টস, এক এক মাছের কিন্তু প্রোটিন রিকোয়ারমেন্টস এক এক রকম, এগুলো কিন্তু ভেরি করে বিভিন্ন স্টেজে, বাট ইন এ নাটশেল এই ধরনের রিকোয়ারমেন্টস কিন্তু আছে, এগুলা কিন্তু নিয়ে আমরা চিন্তা করতে পারি এবং এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু মাছের খাদ্য উৎপাদন করা প্রয়োজন। এবং এগুলো যখন আমরা জানতে পারবো তখনই কিন্তু আমরা ব্যালেন্স ফিড আমরা নিজেরা কোম্পানি থেকে সাপ্লাই দিতে পারবো, পাশাপাশি ফার্মাররাও কিন্তু নিজেরা কিন্তু তৈরি করতে পারবে। এবং আমি প্রায় শেষ করে ফেলছি, আমি বেশি সময় নিচ্ছি, এক্সপেক্টেড টাইমের চেয়ে বেশি, আমি প্রায় শেষ করে ফেলছি কাছাকাছি। এবং ফিড ফর্মুলেশনের ক্ষেত্রে ব্রড স্টেজে আমি যেটি বলছিলাম যে মাছের আপনার ইন্টেনসিভ সিস্টেমে দেখা যায়, আমরা একটা এরকম ডায়াগ্রামের ভিতরে দেখাতে পারি যে ইন্টেনসিভ সিস্টেমে দেখা যায় এক্সোজেনাস এবং আর্টিফিশিয়াল ফিডের পরিমাণও বাড়তে থাকে, ইন্টেনসিটি বাড়তে থাকে। আবার যখন এক্সটেনসিভে যাব তখন খাদ্যের পরিমাণ কম থাকে। অর্থাৎ এই যে আপনার কনসেপচুয়াল যে একটা ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের উপরে ভিত্তি করে আমরা ফার্মারদেরকে নিয়ে বিভিন্ন ধরনের খাদ্যের ফর্মুলা কিন্তু আমরা তৈরি করতে পারি, যেটা আমি আগে কথা বলছিলাম যে পিয়ারসন স্কয়ার মেথডে। এই জায়গাতে আমি যে কথাটি আগে বলেছিলাম যে এখানে কিছু আপনার অ্যানালিটিক্যাল ফ্যাসিলিটিস থাকতে হবে ফার্মারদেরকে সহযোগিতা করার জন্য, পাশাপাশি ম্যাথমেটিক্যাল ওয়েতে তাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য প্রচুর ইন্টারভেনশন এখানে প্রয়োজন আছে। এবং ফিড প্রিপারেশনের ক্ষেত্রে আমরা মাঠ পর্যায়ে যেগুলো দেখি, যেহেতু আমাদের বাংলাদেশে একটি বড় দিক হচ্ছে আমাদের ফার্মগুলি কিন্তু ফ্র্যাগমেন্টেড, অর্থাৎ স্মল স্কেল বা মিডিয়াম স্কেলের ফার্মের সংখ্যা কিন্তু বেশি, তারা এগুলি প্র্যাকটিস করে থাকে নিজেদের ইনভেস্টমেন্টে। কিন্তু এই সমস্ত যন্ত্রের কিন্তু এফিসিয়েন্সি খুব বেশি না। এর কারণ হচ্ছে এই সমস্ত যন্ত্রপাতিতে যে খাদ্য তৈরি করা হয়, খাদ্য কিন্তু এখানে কুকিং হয় না। কুকিং না হওয়ার কারণে যেটি হয়, খাদ্যের যে প্রোটিন বা অন্যান্য যে নিউট্রিয়েন্টস গুলি অতটা সহজে অ্যাবজর্বেবল হয় না অথবা ডাইজেস্টিবল হয় না ফর দ্য ফিশ। সেক্ষেত্রে আমি যদি একটু কম্পারিজন করি আপনার ভিয়েতনামের সাথে, এই ছবিগুলোকে ভিয়েতনামের, আমি ভিয়েতনামে কিছুদিন কাজ করেছিলাম একটা রিসার্চ অর্গানাইজেশনের সাথে একসাথে মিলে। তারা কিন্তু দেখেন খাদ্যের ইনগ্রিডিয়েন্টস গুলোকে একটু চুলার মাঝে একটু জাল দেয়, এটা কিন্তু মার্জিনাল ফার্মার্স লেভেলের ডাটা বা ছবি। একেবারে মাঠ পর্যায়ে দেখা যায় তারা খাদ্যের ইনগ্রিডিয়েন্ট গুলোকে মিশিয়ে বা ফর্মুলা তৈরি করে মিশিয়ে একটু আপনার চুলাতে জাল দেয়, একটু কুক করে, কুক করার পরে তারা মেশিনে খাবারটা আপনার এরকম প্লেট আকারে বানায় এবং বানিয়ে সাথে সাথে তারা একটু বেশি পরিমাণ বাইন্ডার দেয়, সাথে সাথে তারা পুকুরে ছিটিয়ে দেয় আর কি। হয়তোবা শুকিয়ে দেওয়া সম্ভব, বাট তারা যে কাজটি করে এডিশনাল, যেখানে তারা একটু কুক করে। কিন্তু আমাদের বাংলাদেশি চাষিরা কিন্তু এটা কুক করেন না। আমি মনে করি এসিআই এখানে যে কাজটি করতে পারেন, আপনারা এখানে মেশিন, খাদ্যের মেশিন তৈরি করার সাথে সাথে কিভাবে খাদ্যকে আপনার একই মেশিনে স্মল স্কেল লেভেলে একটু কুক করা যায়, একটু রান্না করা যায়, রান্না করে যাতে খাদ্যটাকে একেবারে সেই ব্র্যান্ডেড বড় মেশিনের মতো কোয়ালিটির খাবার তৈরি করা যায়, এই লেভেলে হয়তো কিছু কাজ এসিআই করতে পারেন। কারণ আপনারা এগ্রিকালচারাল মেকানাইজেশন নিয়ে কাজ করেন, কিন্তু একুয়াকালচার মেকানাইজেশন নিয়ে কিন্তু আপনাদের কাজ করার সুযোগ আছে বলে আমি মনে করি। তারপরে আরেকটি বড় সেক্টর, শেষ সেক্টর যেটি, সেটা হচ্ছে ওয়াটার কোয়ালিটি মনিটরিং এর জন্য আমরা দেখি বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহৃত। আমি কিছু গবেষণা করেছি আপনার, আমি সেই ডিটেলসে যাচ্ছি না। আমার গবেষণার মাধ্যমে ব্রিটিশদের সাথে আমরা পুকুরে আপনার 24 আওয়ার্স অক্সিজেন, পিএইচ এরকম বিভিন্ন ধরনের ওয়াটার কোয়ালিটি প্যারামিটারস এর লগার সেট করেছিলাম। লগার সেট করে যে রেজাল্ট পেয়েছিলাম, রাত 12টার পরে আমাদের বাংলাদেশে যে পুকুরগুলি আছে সেখানে দেখা যায় পানিতে অক্সিজেনের পরিমাণ শূন্যের কোঠায় চলে আসে। এবং সেটার যে ইমপ্লিকেশন, চাষিরা সকালবেলা মনে করে যে মাছ গাল্পিং করছে, খাদ্যের মানে মাছের ক্ষুধা লেগেছে, তখন করে কি আপনার সেই মাছকে আবার খাবার দেয়, সেই খাদ্য মাছ খেতে পারে না অক্সিজেন অভাবের কারণে বা ডাইজেস্ট করতে পারে না, সেই খাবার পচে আনইউটিলাইজড খাবার থাকে, ওয়েস্ট হয় খাবার, সেই খাবারগুলি আবার পচতে যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বেড়ে যায় এবং সেখানে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। তারপরে পানি দুর্গন্ধযুক্ত হয়, মাছের উপরে স্ট্রেস হয়, মাছ রোগাক্রান্ত হয়, পরবর্তীতে আবার কেমিক্যালস দিতে হয়। এরকম একটা চক্রের ভিতরে কিন্তু আমাদের মাঠ পর্যায়ের পুকুরগুলি ঘুরছে। এবং সেই পুকুরগুলাতে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য ইদানিকালে কিন্তু এরেটর ব্যবহার শুরু হয়ে গেছে, আমরাও শুরু করেছিলাম। সেখানে কিন্তু এরেশন দেওয়ার কিন্তু সুযোগ আছে। আমি এসিআই কে একটু ইন্ডিকেশন দিতে চাই ভাবে, বা অন্যান্য যে সমস্ত অর্গানাইজেশন আপনারা এখানে আছেন যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা মেশিনারিজ তৈরি করেন, তারা কিন্তু ভাবতে পারেন যে কিভাবে সোলার এনার্জি বেসড এরেটর অল্প দামে আপনারা দিতে পারেন। দ্যাট উইল মেক এ বিগ চেঞ্জ এট দ্য ফার্ম। ডেফিনেটলি it will make a big change if once you can available the oxygen and the water, then many problems will be solved automatically. There is a huge work to be done by the companies to produce the agricultural engineering product. Finally, the take home points যেগুলো ডিসকাস করবেন সম্মানিত আলোচক বৃন্দ, আরো অনেক পয়েন্টস আছে যেগুলো আমরা আলোচনা নিয়ে আসলাম না, সেগুলো হচ্ছে যে ডেফিনেটলি হ্যাচারি ইজ দ্য কি সেগমেন্ট অফ দ্য ভ্যালু চেইন। এখানে প্রচুর কাজের সুযোগ আছে যেখানে আমি কথা বলেছি অলরেডি, আমরা এখন বললাম না। তো সেই ক্ষেত্রে টু এনহ্যান্স দ্য হ্যাচারিজ এফিসিয়েন্সি, সেক্ষেত্রে আমাদের যেটি দরকার আমি অলরেডি কথা বলেছি যে বায়োলজিক্যাল প্রোডাক্ট, পার্টিকুলারলি কোয়ালিটি প্রোবায়োটিক, এবং সেটি ব্যবহারের জন্য সেটার কোয়ালিটি নিশ্চিত করার জন্য প্রচুর জ্ঞান ধর্মী এক্সটেনশন সার্ভিস আমাদের প্রয়োজন, একেবারে তথ্য জ্ঞান নির্ভর সার্ভিস আমাদের প্রয়োজন। এবং সেগুলোকে ডিসিমিনেট করার জন্য
ওয়েব বেসড বা সফটওয়্যার বেসড বা অ্যাপ বেসড সিস্টেম আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে আপনার এসিআই এমন একটি অন্যান্য যে অর্গানাইজেশনগুলি তারা কিন্তু অপরচুনিটিস গুলো নিতে পারেন এবং পার্টিকুলারলি ভালো কোয়ালিটির প্রোবায়োটিক এবং প্রোবায়োটিক অ্যানালাইসিস করা প্রোবায়োটিককে আপনার আমি ইন্ডিয়াতে দেখেছি, অন্ধ্রপ্রদেশে বড় বড় কোম্পানি আছে তারা নিজেরা কিন্তু সেলফ সাফিসিয়েন্ট, তারা কিন্তু এগুলো অ্যানালাইসিস করতে পারেন, তারা সার্টিফাই করতে পারেন, আপনারা কিন্তু সুযোগগুলো নিতে পারেন। তারপর হচ্ছে আপনার ফিশ নিউট্রিশনের ক্ষেত্রে বিশেষ করে এই নলেজ লেভেলটাকে ইমপ্রুভ করার জন্য যে কথাগুলি আগে বলেছিলাম, ইনগ্রেডিয়েন্ট অ্যানালাইসিস, তাদের ক্লাসিফিকেশন করা, তাদেরকে ফর্মুলার ভিতরে নিয়ে এসে খাদ্য ফর্মুলার করার যে প্রক্রিয়া সেটিকে আরো হ্যান্ডি করা, আরো অ্যাভেলেবল করা, আরো জ্ঞান নির্ভর করা। তারপরে হচ্ছে আমার একুয়াকালচার মেকানাইজেশন, পিপল আর টকিং অ্যাবাউট এগ্রিকালচারাল মেকানাইজেশন, আপনারা মাঝে মাঝে আলোচনা করেন, তখন আমার কাছে মনে হয় যেন আমরা কেন এর সাথে যুক্ত হতে পারি না। আশা করি ভবিষ্যতে একুয়াকালচার অটোমেশন, একুয়াকালচার মেকানাইজেশন নিয়ে যদি আপনারা আলোচনায় আমাদেরকে যুক্ত করেন। দেখেন আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আমাদের ম্যান্ডেট হচ্ছে 70% শিক্ষকতা, 30% গবেষণা, তার ভিতরে নানান ঝামেলাই থাকি। তা আমরা যখন সুযোগ পাই তখন আমরা কিন্তু এই তথ্যগুলি বিনিময় করতে চাই। আপনারা কিন্তু একুয়াকালচার মেকানাইজেশন নিয়ে আপনারা কাজ করতে পারেন। There is a lots of opportunities. Recently we have developed some courses to PhD, particularly aquaculture mechanization, instrumentation in aquaculture or aquaculture automation, এই ধরনের কোর্স কিন্তু আমরা খুলছি আর কি। তারপর হচ্ছে মনিটরিং ওয়াটার কোয়ালিটি প্যারামিটারস এন্ড এনহ্যান্সিং অক্সিজেন এন্ড ওয়াটার কোয়ালিটি প্যারামিটারস ইমপ্রুভমেন্ট, এগুলো এই লেভেলে কিন্তু কাজ করার, বিশেষ করে ডিভাইস তৈরি করা, মেশিনারিজ তৈরি করার সুযোগ আছে। তারপরে ফাইনালি যেটা বলতে চাই, আপনারা আসলে আমি এসিআই কে বলছি এই কারণে যে আপনারা যেহেতু অলরেডি আপনাদের কিছু প্রোডাক্ট মাঠে আমরা দেখি, এবং রিসেন্টলি আমি একটা এক্সাম্পল দিতে চাই ব্যক্তিগতভাবে। আপনাদের একটি হ্যান্ড স্যানিটাইজার আছে, আমি বাজার থেকে কিনে আমি খুব হ্যান্ডি মনে করি এটিকে, এটি খুব শক্ত এবং মোটামুটি মজবুত, আমি পকেটে রাখতে পারি, আমার মোবাইলের সাথে বাম পকেটে রাখতে পারি, চট করে আমি বের করি, স্প্রে করি এবং মানুষকে স্প্রে দিয়ে দিই। মানে এই ধরনের হ্যান্ডি চিন্তা করতে হবে, যেটা দিয়ে সহজেই আপনার মানুষ ব্যবহার করতে পারবে, মানুষ উপকৃত হবে। এই ধরনের ডিভাইস, এই ধরনের সার্ভিস, এই ধরনের অ্যাপ সফটওয়্যারের মাধ্যমে আমরা এগোতে পারি আর কি। তা আমি হয়তো অনেক দ্রুত কথা বলেছি, অনেক কথা হয়তো স্পষ্ট হয়নি, অনেক আলোচক বৃন্দ আছেন, ভুলভ্রান্তি থাকবে আমার কথার মাঝে বা ছিল, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমাকে কথা বলার সুযোগ দানের জন্য আপনাদের সকলকে, বিশেষ করে আয়োজক বৃন্দদেরকে এবং এসিআই কে ধন্যবাদ জানিয়ে আপাতত আমি শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, আপনি খুব চমৎকার ভাবে মানে এত বড় টপিকটা এত ব্রিফলি এত কম সময়ে আমাদের মানুষে উপস্থাপন করেছেন, এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। এখন আমাদের যে আজকে যে টপিক অ্যাকোয়াকালচার ম্যানেজমেন্ট অ্যান্ড এসিআই সলিউশনস, তো আসলে স্যারের সাথে আমার আলোচনা এটা আসলে কোনোভাবেই প্যারালালি যায় না, তাও যেহেতু সুযোগ পেয়েছি সুযোগটা আমি নিয়ে নিলাম যে অ্যাকোয়াকালচার যে সলিউশনস এসিআই এর সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমি আশা করি আমার প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে। সো আমি আমার পরিচয়টা আগেই বলেছি, আমি কৃষিবিদ মেহেদী ইসলাম, আমি এসিআই অ্যাকোয়াকালচারের পোর্টফোলিও হেড হিসেবে আছি। সো আমরা বেসিক্যালি আজকে যে আলোচনাগুলো হবে আমাদের ফার্মের, আমাদের মানে মাছ চাষের শুরু থেকে শেষ পর্যন্ত তো অনেকগুলো ধাপ আছে, আমরা সবাই জানি। এখন সব নিয়ে একসাথে আমরা আলোচনা করার সুযোগ একটু কমই আছে আজকে। আর শুরুতে আমাদের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর স্যার বলেছেন যে আমাদের এই প্রোগ্রামটা আমরা বেশ কয়েকটা সেগমেন্টে চিন্তা করেছি। সো আজকে পার্ট 1 নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে যদি আমরা এসিআই অ্যাকোয়াকালচার নিয়ে একটু কথা বলি, এসিআই অ্যাকোয়াকালচারটা কি? তো প্রথমে যেটা আমরা বলবো যে এসিআই অ্যানিম্যাল হেলথের একটা বিজনেস ইউনিট বা একটা বিজনেস পার্ট, যেটা প্রায় গত 10 বছর ধরে বাংলাদেশে মানে ফিশ ফার্মারদেরকে সার্ভিস এবং সলিউশনস দিয়ে আসছে। এবং আরেকটা কথা বলতে, আমরা সাকসেসফুলি এই ইন্ডাস্ট্রিতে নাম্বার 1 পজিশন হোল্ড করে রেখেছি এবং এটা সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতা এবং আপনাদের কন্টিনিউয়াস আমাদেরকে বিভিন্ন বিষয়ে ইনপুট দিয়ে, আমাদেরকে বিভিন্নভাবে মোটিভেশন দিয়ে, যেমন রিপন স্যার খুব চমৎকারভাবে আমাদেরকে কিছু সাজেশন দিয়েছেন এবং আমি আশা করি আমাদের যারা টপ ম্যানেজমেন্টের স্যার আছেন তারা সবসময় ইনোভেশন নিয়ে কাজ করতে আগ্রহী। আমাদের ইনোভেশনগুলো কি আছে আমরা তো আলোচনা করবোই, সাথে সাথে আমরা কিছু জিনিস অতি সত্বরই হয়তো নিয়ে আসতে পারবো, আর বাকিগুলো আমরা কন্টিনিউয়াস প্রসেস আমরা পরবর্তীতে নিয়ে আসবো। প্রথমে যদি ব্রিফলি আমরা এসিআই অ্যাকোয়াকালচারকে একটু ডিফাইন করি যে এসিআই অ্যাকোয়াকালচারটা আসলে কি বা এসিআই অ্যাকোয়াকালচার কি করে। আমাদের প্রথম আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে বাংলাদেশের অ্যাকোয়াকালচারকে আমরা এমন কিছু একটা দিব যেটা একটা ইম্প্যাক্ট করবে ওভারঅল বাংলাদেশ অ্যাকোয়াকালচার, এবং সেটা কিভাবে আমরা দিব? রেসপন্সিবল অ্যাপ্লিকেশনস অফ নলেজ, স্কিলস অ্যান্ড টেকনোলজিস। মানে আমরা আমাদের নলেজকে, আমাদের স্কিলকে এবং যত ইনোভেশনগুলো আছে, যত টেকনোলজিগুলো আছে সবগুলোকে রেসপন্সিবলি আমরা কম্বাইন করব, এবং সাথে সাথে আমরা যেটা উদ্দেশ্য আমাদের আছে যে আমরা
সবার আগে সর্বাগ্রে আমাদের স্যার যেটা একটু আগে বললেন যে বাংলাদেশের কিছু প্রোবায়োটিকের উনি টেস্ট করতে দেশের বাইরে পাঠিয়েছেন এবং দেখেছেন অ্যালার্মিং কিছু ঘটনা, যে অনলি 36% ছিল লেভেল ক্লেমের সাথে কমপ্লাই করে, আর বাকিগুলো কমপ্লাই করে না। সো আমরা এই জিনিসগুলো আমরা মাথায় রাখি, যেহেতু আমরা এখন বাংলাদেশ মাছ চাষে 5ম পজিশনে আছে, একটা সময় আমরা আরেকটু উপরে উঠবো, আর আস্তে আস্তে যদি উপরে উঠি, এখন কিন্তু একটা সময় আমাদের মাছ চাষ আমাদের যা প্রয়োজন বা আমাদের যা ডিমান্ড ছিল তার চেয়ে আমাদের উৎপাদন কম ছিল, মানে আমরা ডেফিসিটে থাকতাম। ওয়াইরাস এখন কিন্তু আমাদের উদ্বৃত্ত আছে, এবং উদ্বৃত্ত যদি বাড়ে এবং বাড়ার পরপরই আমাদের কি করতে হবে, এগুলোকে ভ্যালু এডেড প্রোডাক্ট করতে হবে অথবা এক্সপোর্টের দিকে যেতে হবে। আর যদি আমরা এক্সপোর্টের দিকে যেতে চাই, ভ্যালু এডেড প্রোডাক্ট করতে চাই, দেন দ্য প্রিকন্ডিশন ইজ কি টোটাল কোয়ালিটি। আমাদের কিউসি যদি আপ টু দ্য মার্ক না হয়, আমরা কখনোই সেই প্রোডাক্টগুলো ভ্যালু এডেড প্রোডাক্ট আমরা মার্কেটে ছাড়তে পারবো না, আর লেট অ্যালোন দ্য এক্সপোর্ট ইস্যু। আওয়ার মিশন ইজ ভেরি ওয়েল ডিফাইন্ড। আমাদের কাজই হচ্ছে আমাদের এসি অ্যানিমেল হেলথের যে মোটো বা যে মিশন তার সাথে খুবই অ্যালাইন, যে আমরা রিডিউস প্রোটিন গ্যাপ। সেটা কিভাবে করব? থ্রু ইমপ্রুভিং দ্য অ্যাকোয়াকালচার প্রোডাক্টিভিটি। মানে আগে 1% পুকুরে যেই পরিমাণ মাছ উৎপাদন হতো, আমরা ওই একই এরিয়াতে আরো বেশি যেন উৎপাদন করতে পারি, কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমাদের সবসময় আমরা যেটাই বলেছি, আমরা রেসপন্সিবল অ্যাপ্লিকেশন করবো। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাকোয়াকালচার প্রোডাক্টিভিটি বাড়াবো বাই রেসপন্সিবল অ্যাপ্লিকেশন অফ নলেজ এন্ড স্কিলস। এবং আমাদের ভিশনটা একেবারে স্পষ্ট, যে আমরা ফার্মারকে কমপ্লিট সলিউশন দিতে প্রতিজ্ঞাবদ্ধ। যে একবারে ফার্মার মাছ চাষের শুরু থেকে মাছ বিক্রি ঠিক আগ পর্যন্ত, মানে টেবল সাইজ ফিশ পাওয়া পর্যন্ত যা যা করণীয়, যা যা যেই সমস্যাগুলো ফার্মার ফেস করে থাকে, প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়েই আমরা কাজ করে থাকি এবং সমাধানগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। আর পজিশনিং, আমাদের পজিশনিংটা আমরা কোথায় করবো? আমাদের পোর্টফোলিওটাকে টোটাল অ্যাকোয়াকালচার সলিউশন, মানে বাংলাদেশের মাছ চাষের টোটাল সলিউশনটা আমরা করতে চাই বা আমরা এই সমাধান দিতে চাই। এবং এর পিছনে আমাদের কোর কম্পিটিশনগুলো কি কি? কোয়ালিটি ইনপুটস। আমরা আমাদের প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে একেবারে ফার্মার্সের ফার্ম লেভেলে দেওয়া পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে কোয়ালিটিটাকে একেবারে আপ টু দ্য মার্ক রাখার চেষ্টা করি। এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সোর্সিংই শুরু থাকে কি? প্রথমে কোয়ালিটি ইস্যু, প্রথমে আমরা কোয়ালিটিগুলো ওয়েট করে নিই, দেন আমরা প্রোডাক্টগুলো সোর্সিং করি, দেন মার্কেটে আমরা এগুলো ডিস্ট্রিবিউট করতে থাকি। আর ইনোভেশন নিয়ে না বললেন না, কারণ আমরাই বাংলাদেশে অ্যাকোয়াকালচারে বিভিন্ন ইনোভেশন একেবারে প্রথম থেকে নিয়ে আসার চেষ্টা করেছি, এবং এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস। কারণ ইনোভেশনটা এই জন্য দরকার যে আমরা 10 বছর আগে আমার যেই ডিমান্ড ছিল মাছ চাষে, এখন 10 বছর পরে কিন্তু ডিমান্ড চেঞ্জ হয়ে গেছে। একসময় আমরা কি বাটন ফোন ইউজ করতাম, এখন আমরা স্মার্টফোন ছাড়া কিন্তু কেউ ব্যবহার করি না। সো একইভাবে এই মাছ চাষে যদি আমরা ইদার উই অ্যাডপ্ট দ্য নিউ টেকনোলজি অর উই উইল পেরিশ। আমরা যদি নতুন টেকনোলজিগুলো, নতুন ইনোভেশনগুলো আমরা যদি কম্পিট করতে চাই ইন্টারন্যাশনাল মার্কেটে, ইন্টারন্যাশনাল এরিনাতে, দেন উই হ্যাভ টু অ্যাডপ্ট ইনোভেশনস। আর টেকনো মার্কেটিং বলতে আমরা যেটা বোঝাই, আমাদের যত টেকনোলজিগুলো আছে, আমরা সাধারণত শুধু যে প্রোডাক্ট বিক্রি করি না, উই আর জাস্ট প্রোভাইডিং সলিউশনস টু দ্য ফার্মার। এবং সলিউশন সেটা হতে পারে সার্ভিস, হতে পারে টেকনোলজি। এবং রিসেন্টলি আমাদের যে টেকনোলজিটা আমরা ইনকর্পোরেট করেছি, দ্যাট ইজ রূপালী। দিস ইজ এ ডিজিটাল প্ল্যাটফর্ম ফর অ্যাকোয়াকালচার অফ বাংলাদেশ। এটা নিয়ে আমরা পরবর্তীতে একটু ডিটেইল বলবো। আর 24/7 সার্ভিস কেন বলেছি? কারণ আমরা আমাদের ফার্মারদের, একটু আগে স্যার খুব সুন্দরভাবে বলেছে যে বাংলাদেশের মাছ চাষের প্রথম যে সমস্যাটা হয়, রাতের 12টার পরেই যে ডিজলভ অক্সিজেন সেটা বিলো জিরো, অ্যারাউন্ড জিরো হয়ে যায়। অ্যারাউন্ড জিরো মানে কি? মাছ খাবার খাওয়া বন্ধ করে দিবে, তার শ্বাস প্রশ্বাস নেওয়ার কষ্ট হয়ে যাবে, তার মানে জীবন লাইফটাই কি নষ্ট হয়ে যাবে। তখন যদি কোনো খামারি হঠাৎ করে আমাদের একটা সার্ভিসের প্রয়োজনে সে যদি ফোন দেয়, তাকে যদি আমরা সার্ভিসটা দিতে না পারি, তাহলে কি আমরা আমাদের মোটো থেকে সরে যাচ্ছি। কিন্তু আমরা সেটা করি না। আমরা সবসময় চেষ্টা করি যে কোনো সময় উই আর জাস্ট আ ফোন কল অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাকোয়াকালচার ফার্মার্স। অ্যান্ড আফটার সেল সার্ভিসটা কেন আমরা গুরুত্ব দিই? কারণ আমরা এমন না, আমরা আসলে প্রোডাক্ট বিক্রি করার জন্য আসিনি, আমরা ফার্মারদের সলিউশনস দিতে এসেছি। তো সলিউশন দেয়া কিন্তু কখনই শেষ হবে না। একজন ফার্মার যখন মাছ চাষ শুরু করে, যতদিন না পর্যন্ত তার সব পুকুর শুকিয়ে সে ওইখানে অন্য কোনো চাষ শুরু করে অথবা পুকুর বিক্রি করে দেয়, ততদিন পর্যন্ত কিন্তু সে মাছ চাষ করবেই। তার মানে তাকে একবার প্রোডাক্টের সলিউশন দিয়ে আমরা ক্ষান্ত থাকি না, কন্টিনিউয়াসলি তাকে ফিডব্যাক প্রসেসের মধ্যে রাখি। সে ভালো প্রোডাক্টে যদি ভালো রেজাল্ট পায়, সেটাও আমাদের সাথে শেয়ার করে। যদি কোনো সমস্যা হয়, সেটাও আমরা চেক ব্যাক করি। মানে সবসময় আমরা আফটার সেল সার্ভিসটাও আমাদের কোর কম্পিটিশনের মধ্যে ধরে রেখেছি। নেক্সট আমরা যেটা বলবো, আমাদের সারা বাংলাদেশে মোর দেন 600 পিপল আর ওয়ার্কিং অ্যাজ অ্যানিমেল হেলথ পার্সোনাল ইন বাংলাদেশ। আমাদের সারা বাংলাদেশে প্রায় 17টা ডিস্ট্রিবিউশন ডিপো রয়েছে। আমাদের সেন্ট্রাল ওয়্যার হাউস রয়েছে নারায়ণগঞ্জের মদনপুরে। এবং আমাদের আরো বড় একটা স্ট্রেংথ যেটা, সারা বাংলাদেশে প্রায় 25 জন অ্যাকোয়া
গ্রাজুয়েট যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজে অনার্স মাস্টার্স করে এসেছেন এবং তারা বাংলাদেশের এই 25টা জায়গায় কন্টিনিউয়াসলি আমাদের ফার্মারদেরকে সবসময় তাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছেন, তাদেরকে বিভিন্ন কনসালটেশন দিয়ে যাচ্ছেন, তাদের বিভিন্ন মানে তাদের বিজনেস পার্টনার হিসেবে তাদের সাথে থেকে তারা যেন মাছ চাষ করে কখনো মানে ক্ষতির সম্মুখীন না হয়, তার জন্য যত ধরনের সার্ভিস প্রয়োজন, যত ধরনের হেল্প প্রয়োজন, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা আমাদের টেকনিক্যাল টিমের সাহায্যে করে যাচ্ছি। সাথে সাথে একজন ফার্মার কিন্তু আমাদের পিপলকে খুব ইজিলি রিচ করতে পারছে, কারণ কি ওয়েল অর্গানাইজ একটা ডিস্ট্রিবিউশন আছে, সাথে সাথে আমাদের হিউজ একটা নেটওয়ার্ক আছে ওয়ার্কিং, মোর দেন 600 পিপল ইজ ওয়ার্কিং হিয়ার। আর আমরা প্রথমেই যেটা বললাম যে টোটাল অ্যাকোয়াকালচার সলিউশন, কেন বললাম যে আমাদের ব্রুড স্টক ম্যানেজমেন্ট থেকে শুরু করে একেবারে ইনোভেশন, স্যার প্রোবায়োটিক নিয়ে খুব চমৎকারভাবে বলেছেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের সলিউশনগুলো আছে। আমাদের হয়তো আজকে সময় স্বল্পতার কারণে আমরা সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো না বা করার সুযোগ পাবো না। আমরা মেইনলি আজকে ব্রুড স্টক ম্যানেজমেন্ট আর হ্যাচারি অপারেশন ম্যানেজমেন্ট এই দুইটার আমাদের কি সলিউশনগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই যদি বলি যে হ্যাচারি অপারেশনসের শুরুটা কি, হ্যাচারি প্রথমেই আমরা জানি যে সাধারণত বায়োসিকিউরিটিটা, বিশেষ করে এই যে কোভিড সিচুয়েশন, স্যারও বলেছেন আমাদের একটা স্যানিটাইজার স্যার বুক পকেটে রেখে দেন যেহেতু হ্যান্ডি। সো এটা কেন? ফর এনশিওরিং বায়োসিকিউরিটি, ফর এনশিওরিং পার্সোনাল সেফটি। তো একইভাবে একটি হ্যাচারির যদি বায়োসিকিউরিটি আপ টু দ্য মার্ক না থাকে তাহলে কি হবে? কারণ আমরা খেয়াল করে দেখব যে প্রত্যেকটা হাসপাতালেই যেখানে নার্সিং ইউনিট থাকে, যেখানে বেবিদেরকে টেক কেয়ার করায়, সেখানে কিন্তু আপ টু দ্য মার্ক একটা বায়োসিকিউরিটি মেনটেন করে। কারণ কি সেখানে যদি ডিজিজের কোনো প্রিভেলেন্স থেকে থাকে তাহলে বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে যাবে। ঠিক একইভাবে এই ব্রুড ফিশের মানে ম্যানেজমেন্টের প্রথম জায়গা কোনটা? হ্যাচারি। হ্যাচারির যদি বায়োসিকিউরিটি আপ টু দ্য মার্ক না থাকে তাহলে কি হবে না, মাছের বিভিন্ন রোগ ব্যাধি দ্বারা আক্রান্ত হতে পারে এবং মাছগুলো রোগাক্রান্ত হলে ওই মাছ থেকে যে পোনা আসবে সেগুলো কিন্তু রোগগ্রস্ত হবে। So to ensure proper biosecurity, ACI is providing the solution site kill. Site kill এর মধ্যে যেটা রয়েছে, it contains dimethyl cocobenzyl ammonium chloride 15% and glutaraldehyde 10%. এই 25% এর কম্বিনেশনের সুবিধাটা কি? এই সুবিধাটা হলো এটা করে কি, যত ধরনের গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ফ্যাট এনভেলপ ভাইরাস, ইভেন কোভিড-19 টাইপের যে ভাইরাস, আরএনএ ভাইরাসগুলো আছে, যে ডিএনএ ভাইরাসগুলো আছে, প্রত্যেকটাকে কিন্তু সে কি সেল মেমব্রেনকে ডিসরাপ্ট করার মাধ্যমে সেল ম্যাটেরিয়ালগুলো বডি থেকে বের করে দেয়, আলটিমেটলি সেই মাইক্রো অর্গানিজমগুলো কিল হয়ে যায়। আর সাইট কিলের একটা অ্যাডিশনাল ফিচার হচ্ছে এর ডাইমিথাইল কোকোবেনজাইল অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা রয়েছে, এটা হচ্ছে ফ্যাট লাভিং একটা পোল। এটা করে কি, অর্গানিক সয়েলে যেই অর্গানিক ডেব্রিগুলোর মধ্যে যে একটা অয়েলি পোর্শন থাকে তার মধ্যে খুব ইফেক্টিভলি কাজ করতে পারে। সাধারণত অনেক সময় আমাদের যেটা হয় যে ব্রুড ফিশ, স্যার যেটা বললো যে ব্রুড ফিশ পন্ডগুলো যত পুরাতন হয়ে যায় তত কি হয়ে যায়, সেখানে বিভিন্ন ধরনের ওয়াটার কোয়ালিটি প্যারামিটারগুলো ফল করতে থাকে এবং সেখানে ব্রুডের হেলথটা ভালো থাকে না, সেখান থেকে যে পোনাগুলো আসে সেগুলো ভালো হয় না। সো আমাদের অনেক পুকুর আছে, আমি মনে করি বাংলাদেশের প্রচুর পুকুর আছে যেগুলো আসলে আনড্রেইনেবল, বছরের পর বছর সেগুলো শুকানোর সুযোগ পায় না, কারণ এরিয়া অনেক বেশি, শুকাতে অনেক খরচ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একটা চমৎকার সলিউশন হতে পারে সাইট কিল, কারণ এটা অর্গানিক সয়েলে খুব চমৎকারভাবে কাজ করে। এন্ড সেকেন্ডলি আমরা যেটা আসবো ব্রুড স্টক ম্যানেজমেন্ট। স্যার খুব চমৎকারভাবে ব্রুড স্টকের ইম্পর্টেন্সটা বুঝিয়ে দিয়েছেন। কারণ কি আমরা জানি যে নেপোলিয়ন বলে গেছেন, আমাকে একটা ভালো মা দাও, আমি একটা ভালো জাতি উপহার দিব। কারণ কি একজন মা পারে কি মানে একটা সন্তানকে তার আপব্রিঙ্গিংটা আপ টু দ্য মার্ক রাখতে, তাকে নর্মস বুঝাতে, তার যত ধরনের সোশ্যাল ইথোস গুলো আছে, যত ধরনের তার ধর্মীয় অনুভূতিগুলো আছে, সবগুলো তৈরি করে দেখে মা। ঠিক একইভাবে এই মাছের মা যারা, যেগুলো ব্রুড স্টক বা যে ব্রুড ফিশগুলো, এগুলাকে যদি প্রপারলি ম্যানেজমেন্ট করা না হয় তাহলে সেখান থেকে যে পোনাগুলো আসবে সেগুলো কখনোই আপ টু দ্য মার্ক হবে না এবং তার পারফরমেন্স খুব পুর হবে এবং দেখবেন দিন শেষে ইল্ড অনেক কম পাচ্ছে। যে একই পুকুরে দেখবো আমরা কিছু মাছ 4টাই কেজি আসছে আর কিছু মাছ 10টাই কেজি আসছে, ডেফিনেটলি যেটা 4টাই কেজি ওগুলো পার ইন্ডিভিজুয়াল আমরা গেইন পাবো। ঠিক একইভাবে এই কারণে পুকুরের ব্রুড স্টক ম্যানেজমেন্টের প্রথম শর্ত কি, পুকুর প্রস্তুতি। পুকুর প্রস্তুতির ক্ষেত্রে সাধারণত এগুলা আপনাদের সবারই সবকিছু জানা আছে, বাট জাস্ট উই আর ইন্ট্রোডিউসিং আওয়ার সলিউশনস, যে হোয়াট সলিউশনস উই আর ব্রিঙ্গিং ফর ইউ। প্রথমেই যেটা বলবো যে যেই পুকুরগুলো শুকানোর সুযোগ হয় না বা শুকানো যায় না, সেগুলোর ক্ষেত্রে আমাদের রেকমেন্ডেড যেই ফিশ টক্সিকেনগুলো আছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের রোটাপ্লাস, যে ইট কন্টেন্স 9% রোটেনন। এটা দিলে প্রতি শতাংশে 35 গ্রাম প্রতি ফুট পানির জন্য যদি দেয়, যত ধরনের অবাঞ্ছিত মাছগুলো আছে সবগুলা দূর হয়ে যাবে। সাথে সাথে আমরাই বাংলাদেশে প্রথম
টিসিড মিল ইনকর্পোরেট করেছি। এই টিসিড মিলটা কেন প্রয়োজন হয়? সাধারণত নান্দাইল অথবা কিশোরগঞ্জ বা বাংলাদেশের বিভিন্ন এরিয়াতে চাষ পুকুরে অতিরিক্ত শামুকের একটা উপদ্রব দেখা দেয়, এবং সেগুলা মাছ চাষের ক্ষেত্রে কি করে, মাছের সাথে অক্সিজেন নিয়ে স্পেস নিয়ে কম্পিটিশন করে, ফুড নিয়ে কম্পিটিশন করে। তো সেক্ষেত্রে মাছের কিন্তু ব্রিডিং মানে যে পারফরমেন্স সেটা কিন্তু ডেটোরেট করে, আর খামারিরা এটা নিয়ে খুব চিন্তিত থাকে যে শামুক দূর করবে কি করে। অথবা অনেক সময় অনেক এরিয়াতে হয়তো রোটেনন দুষ্প্রাপ্য হয়ে যায়, সেই ক্ষেত্রে টিসিড মিল ইজ দ্য অল্টারনেট সলিউশন। এটা আরেকটা সেফ ফিশ টক্সিকেন। এটা যদি মোটামুটি 33% 20 কেজি দেওয়া হয়, ওই পুকুর থেকে যত ধরনের অবাঞ্ছিত মাছগুলো আছে সবগুলো দূর হয়ে যাবে। সাথে সাথে এটা যেহেতু ইট ইজ অরিজিনেটেড ফ্রম টিসিড চাবীজ খৈল, মানে চা গাছ থেকে আসে, এটা একটা অর্গানিক অরিজিন। এর পরবর্তীতে এর যে রেসিডিউটা থাকে সেটা পুকুরের অর্গানিক লোডটা, পুকুরের প্রাইমারি প্রোডাক্টিভিটিতে পজিটিভলি হেল্প করে। আর সর্বোপরি সবচেয়ে ভালো সলিউশন কি, যদি পুকুরটা সরিয়ে ফেলা যায়, শুকিয়ে ফেলা যায়, দ্যাট ইজ দ্য বেস্ট সলিউশন। বাট যেগুলো যদি শুকানোর সুযোগ না থাকে, সেক্ষেত্রে আমাদের সলিউশন কি, আমরা অবাঞ্ছিত মাছ দূর করার জন্য রোটা প্লাস অর টিসিড মিল, এই দুটো আমরা সলিউশন হিসেবে দিতে পারি। দেন আমরা জানি যে মাছ চাষের ক্ষেত্রে ছোটবেলায় আমরা দেখে এসেছি, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ খুব চমৎকার একটা দুইটা লাইন বের করেছিল যে ভাতের সাথে যেমন নুন, মাছ চাষি তেমনি চুন। তো সাধারণত খামারিদের যেটা সমস্যা হয়, যখন বাজারে চুন কিনতে যায়, সে আসলে কিনে আনে চুন, অধিকাংশ ক্ষেত্রে পায় কি, পাথর। কারণ কি, মোটামুটি 100 কেজি চুনের মধ্যে 15-20 কেজি পাথর পেয়ে যায়। তার মানে এটা একটি ওয়েস্টেজ, এবং ফার্মারদের জন্য এটি কি একটা বার্ডেন, তার খরচ বেশি হয়ে গেল। এই কারণে এই ধরনের মিটু সলিউশনও আমরা নিয়েছি। আমাদের প্রোডাক্ট, আমাদের যে সলিউশনটা সেটার নাম হচ্ছে ACI অ্যাকোয়ালাইন। ইট কন্টেন্স ক্যালসিয়াম অক্সাইড 100%। আর আমরা জানি যে পুকুরে লাইমিং এর পরে কি প্রয়োজন হয়, একটা ভালো মানের ফার্টিলাইজার দিতে হয়। সাধারণত অর্গানিক ফার্টিলাইজার গুলা আমাদেরকে প্রেফারেন্স বেশি দেওয়া প্রয়োজন, কারণ সাধারণত ইউরিয়া, টিএসপি এই ধরনের ইনঅর্গানিক গুলো দিলে একটা ব্লুম ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থেকে থাকে। বাট আমরা যদি পন40 দিয়ে দিই পুকুরে, তাহলে একটা হেলদি প্লাঙ্কটন ব্লুম তৈরি হবে, যেটা মোটামুটি 12 থেকে 15 দিন সাস্টেইন করবে। আর এর পরবর্তীতে আমরা শুরুতেই বলেছি যে যদি পুকুর শুকানোর সুযোগ না থাকে, তাহলে পুকুরে দেখবো যে পুকুরের নিচে তলানিতে কাদা হয়ে গেছে, কাদায় বিভিন্ন ধরনের গ্যাস থাকে। এই গ্যাসগুলোর মধ্যে মোস্ট প্রিভিলেন্ট গ্যাস ইজ অ্যামোনিয়া। সো আমরা জানি অ্যামোনিয়ার এগেনস্টে চমৎকার কাজ করে হচ্ছে ইউকাসিজির এক্সট্রাক্ট। আর আমাদের ইউকাসিজির এক্সট্রাক্টের যে সলিউশন, ওটার নাম হচ্ছে পন ক্লিন। আর আমাদের যে জিওলাইট, এটা ডিরেক্টলি ইম্পোর্টেড ফ্রম ইন্দোনেশিয়া। আমাদেরটা ডিরেক্টলি ইম্পোর্টেড ফ্রম ইন্দোনেশিয়া। কেন বললাম, যে আমরা যেটা করি, শুরুতেই আমরা বলেছি যে আমরা কোয়ালিটি কন্ট্রোলকে টপ মোস্ট প্রায়োরিটি দিই। এই কারণে আমরা ইন্দোনেশিয়া থেকে একেবারে 10 কেজির ফিনিশ গুড হিসেবে নিয়ে আসি। কারণ কি, যদি আমরা বাল্কে নিয়ে আসি, বাংলাদেশে নিয়ে আসবো, দেন এটা রিপ্যাকিং করা লাগবে। যত বেশি হিউম্যান ইন্টারভেনশন করা হয়, তত বেশি ডিজিজের একটা মানে কি বলে সোর্সের সাথে তার একটা দেখা হয়ে যেতে পারে। ওই কারণে আমরা ফিনিশ গুড হিসেবে নিয়ে আসি, মানে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ইনট্যাক্ট থাকে। থার্ড পয়েন্ট যেটা বলবো, পুকুরে সাধারণত আমরা এখন আধুনিক মৎস্য চাষের ক্ষেত্রে বলে থাকি যে প্রতি মাসে একটা ভালো মানের জীবাণুনাশক যদি দেওয়া হয়, তাহলে কি হবে, পুকুরের যত ধরনের ক্ষতিকর জীবাণুগুলো আছে সবগুলো চলে যাবে। এবং জীবাণুনাশক দেওয়ার পরে আমরা সাধারণত সাজেস্ট করি পুকুরে একটা ভালো মানের প্রোবায়োটিক দিয়ে দেওয়ার। আর আমরা জীবাণুনাশকের কথা যখন বলবো, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা সবাই জানিও যে জিনিসটা, যে জীবাণুনাশকগুলো একটু শাটল প্রোগ্রাম করে দেওয়া লাগে। মানে 1 মাসে এক ধরনের জীবাণুনাশক দিলাম, 1 মাসে লিকুইড যদি দেই, পরবর্তীতে যখন দিব, দেন আমরা যদি একটা পাউডার টাইপের একটা জীবাণুনাশক দিয়ে দিই, তাহলে কি হবে, যে এফিসিয়েন্সিটা ভালো থাকবে। এবং দেন কামস ফিড ম্যানেজমেন্ট অ্যান্ড নিউট্রিশন। এটা ব্রুট ফিশের কথাই যদি বলি, প্রথমে স্যার বলেছেন যে ব্রুট ফিশের একটা চাহিদা সবসময় ফিল আপ করা লাগে। কারণ কি, প্রোটিন যদি পর্যাপ্ত না থাকে, প্রোটিন হচ্ছে প্রোটিনের বিল্ডিং ব্লক কি, অ্যামাইনো অ্যাসিড। এখন আমার খাবারের সাথে যদি প্রোটিন দেওয়া না হয়, এই অ্যামাইনো অ্যাসিড যদি বডিতে ইনকর্পোরেট করে দেওয়া না হয়, তাহলে কি মাসেল বিল্ড আপ হবে না, এবং মাছের এবং ফিশের হেলথও ভালো থাকবে না। ফিশের হেলথ যদি ভালো না থাকে, তার ব্রিডিং পারফরমেন্স কখনোই ভালো হবে না। সো ব্রুট ফিশের ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি, যে দ্য সলিউশন উই আর প্রোভাইডিং, ইট কলস এসিলিনা। ইট কন্টেন্স 100% অর্গানিক স্পিরুলিনা। এবং স্পিরুলিনার সম্পর্কে একটা ভালো তথ্য আমাদের সবারই হয়তো জানা আছে, ইটস নেচার গডস ওয়ান্ডার অফ ফুড অ্যান্ড ফিড। কারণ কি, সাধারণত প্ল্যান্ট বেস যে প্রোটিন সোর্সগুলো আছে, এগুলার প্ল্যান্ট বেস যতগুলো প্রোটিন সোর্স আমরা চিন্তা করি, এগুলো অ্যারাউন্ড 40% প্রোটিন থাকে। বাট স্পিরুলিনাই হলো একটা ব্যতিক্রম। এর প্রোটিন পার্সেন্টেজ ইজ মোর দেন 60%, এবং এর ডাইজেস্টিবিলিটিও মোর দেন 95%। অন্যান্য যেই
প্রোটিন সোর্সগুলো আছে সেটা আমরা যেগুলো কনভেনশনাল পদ্ধতিতে ইউজ করে থাকি কোনোটারই ডাইজেস্টিবিলিটি 90%-এর উপরে না, বাট স্পিরুলিনা বা এসিলিনার ডাইজেস্টিবিলিটি ইজ মোর দেন 95%। আর এটার মধ্যে ইট কন্টেন্স ডিফারেন্ট কাইন্ডস অফ এনজাইমস অ্যান্ড ইট অলসো বায়োচিলেটেড উইথ অর্গানিক আয়রন। বায়োচিলেটেড কেন বলছি, কারণ এই অর্গানিক আয়রনটা কমপ্লিট প্রোটিনের সাথে ফর্টিফাইড বেসে থাকে এবং এই কারণে এটা বায়োচিলেটেড বলা হচ্ছে। সাথে সাথে এর মধ্যে ক্যারোটিনয়েড থাকে যেটা মাছের পিগমেন্টেশনে খুব পজিটিভলি হেল্প করে। আর আরেকটা জিনিস আমি স্যারকে ধন্যবাদ দিলে, স্যার চমৎকারভাবে বলেছেন যে বাংলাদেশে ফিশ অয়েলের একটা নিড আছে, বাট একটা কোয়ালিটি ফিশ অয়েলের কারণে অনেক ক্ষেত্রে খামারিরা বিশেষ করে ব্রুট স্টকের পারফরমেন্সে ভালো পারফরমেন্স পায় না। সো ওই চিন্তা মাথায় রেখেই আমরা বাংলাদেশে ইনকর্পোরেট করেছি ফিশ অয়েল। ইট কন্টেন্স 99% ক্রুড ফ্যাট, EPA DHA দুটোই আছে এবং এটার সোর্স অফ অরিজিন হচ্ছে ব্রাজিল। আমরা ফিশ অয়েলটা কেন দিব, কারণ ব্রুট ফিশকে যদি পর্যাপ্ত অয়েল দেওয়া না হয় তার ব্রিডিং পারফরমেন্স কিন্তু আমরা আপ টু দেওয়ার পাবো না। দেন আরেকটা জিনিস যেটা আমরা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমরা ইনকর্পোরেট করছি, দ্যাট ইজ নিউ জেনারেশন অফ এনক্যাপসুলেটেড ফিড অ্যাট্রাক্টেন্ট। আমরা শুরুতেই বলেছি যে উই আর কন্টিনিউসলি ওয়ার্কিং উইথ ইনোভেশনস। সেই ইনোভেশনসের কথা চিন্তা করে আমরা এই প্রোডাক্টে ইনকর্পোরেট করেছি ডিরেক্টলি ফ্রম ফাইটোবায়োটিক্স জার্মানি। ইট কন্টেন্স বিগারল এক্সট্রাক্ট আর টুনা এক্সট্রাক্ট। আমরা জানি যে টুনা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুড ফিশ ইন দ্য ওয়ার্ল্ড। সেই টুনার এক্সট্রাক্ট আমরা এক্সট্রাক্ট থেকে এই প্রোডাক্টটা প্রিপেয়ার করা। আর এটার একটা ট্যাগলাইন আমরা রেখেছি যে ফিডিং স্টার্ট উইদিন 0 সেকেন্ড। এটা কি, ইটস এ কাইন্ড অফ ফিড অ্যাট্রাক্টেন্ট। এটা যখন খাবারের সাথে দেওয়া হবে মাছ খাবারের প্রতি আকৃষ্ট হবে। এবং কিছু কিছু জায়গায় এগুলো আসলে আমরা একবারে উইথ প্রুফ বলবো না, ইটস মানে অনেক মানে লোকমুখে প্রচলিত একটা গল্পের মতো যে অনেক জায়গায় আমাদের খামারিরা যেটা করে, যখনই বন্যা হয় বন্যার সময় তারা পুকুরের মাঝখানে খোল কুড়ার একটা বস্তার মধ্যে এই বিগারল টোনা 100 থেকে 150 গ্রাম দিয়ে রেখে দেয়। এবং তাদেরই এক্সপিরিয়েন্স তারা যেটা শেয়ার করেছে যে অন্যান্য তারা যা বেশ কয়েকবারই দেখেছে যে তাদের পুকুরে তারা যে পরিমাণ মাছ ছেড়েছিল যখন বন্যা শেষ হয়ে যায় তারা দেখলো যে পরিমাণ একটু বেশি হয়ে যায়। এবং তাদেরই এক্সপিরিয়েন্সটা শেয়ার করে যে তারা ধারণা করছে এই বিগারল টোনার যে এক্সট্রাক্টটা এটা প্রচণ্ডভাবে আশেপাশের পুকুরের মাছগুলোকে আকর্ষণ করে এবং এই এক্সট্রাক্টটা দেওয়ার পরপরই মাছগুলো ইনস্ট্যান্টলি খাবার স্টার্ট করে দেয়। সো এটা আমরা ব্রুট ফিশকে দিতে পারি, কারণ অনেক সময় ব্রুট ফিশে দেখবো খাদ্য গ্রহণ অনীহা সৃষ্টি হচ্ছে। শুধু তাই না, বাংলাদেশে গেম ফিশিং কিন্তু টুকটাক সব জায়গায় হয়ে থাকে। এই গেম ফিশিংয়ে সাধারণত বেইটে বিভিন্ন ধরনের তারা অ্যাট্রাক্টেন্ট ইউজ করে থাকে। সো সেই অ্যাট্রাক্টেন্টের যদি রিপ্লেস করা হয় বিগারল টোনা দিয়ে, ডেফিনেটলি দে উইল গেট আ বেটার রেজাল্ট। আর আরো দুইটা আমরা সলিউশনস রিসেন্টলি ইনকর্পোরেট করেছি। আমরা জানি যে একটা সময় মাছের পুকুরে শুধু চুন লবণ দিয়ে কিছুদিন পর পর অল্প একটু সার দিলেই কিন্তু মাছ ভালো গ্রোথ আসতো। বাট এখন কিন্তু আমরা এটা প্রফেশন হিসেবে নিয়েছি। এখন ওই আগের মতো মাছ ছেড়ে আমরা চায়ের দোকান নিয়ে বসে আছি ব্যাপারটা তা না। মাছ চাষকে আমরা প্রফেশন হিসেবে নিয়েছি এবং আমরা ডেন্সিটিও হাই করেছি। আমরা হাই কোয়ালিটি প্রোটিনাশাস, হাই নিউট্রিশাস ফিড দিচ্ছি, সব কিছুই দিচ্ছি। বাট মাছের বডি কিন্তু অ্যাডাপ্টেড হইতে হবে। হ্যাঁ, আমরা যেই পরিমাণ কার্বোহাইড্রেট দেওয়ার কথা তার চেয়ে বেশি দিয়ে ফেলছি অনেক ক্ষেত্রে। কারণ আমরা আসলে স্যার যেটা বলেছে যে অনেক সময় আমরা ফিড ফর্মুলেশন করি, বাট এটা ফাইনালি ফিড ফর্মুলেশন করার পরে এর মধ্যে প্রোটিন কতটুকু আছে, কার্বোহাইড্রেট কতটুকু আছে, ফ্যাট কতটুকু আছে, কোনোটাই কিন্তু আমরা মেজার করি না, টেস্ট করি না। মানে একটা থাম রুলের মধ্যে ধরে রেখে কিন্তু পুকুরে দিয়ে থাকি। কিন্তু এই ইনগ্রেডিয়েন্টগুলো বডিতে যাওয়ার পরে বডির কিন্তু এনজাইম কিন্তু ওই পরিমাণ পর্যাপ্ত থাকে না। তার মানে খাবারের সাথে যদি অ্যাডিশনালি এনজাইমটা ইনকর্পোরেট করা না থাকে তাহলে কি হবে না, আমরা যে নিউট্রিশনগুলো দিচ্ছি সেগুলো প্রপার ইউটিলাইজেশন হবে না। আর প্রপার ইউটিলাইজেশন যদি না হয় তাহলে আমরা যতই খাবার দিই দিন শেষে কিন্তু এফসিআরটা বেড়ে যাবে এবং আমরা কিন্তু ইল্ড ভালো পাবো না। আর আরেকটা জিনিস যেটা আমরা দেখবো যে মাছ চাষে এই সাধারণত অতিরিক্ত গরম পড়ে গেলে বা যখন মাছগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হয় তখন কিন্তু ইলেকট্রোলাইটের একটা ইমব্যালেন্স হয়ে যায়। সো এই ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সকে যেন না হয় এবং ইলেকট্রোলাইটের ব্যালেন্সটা যেন ঠিক থাকে, এই কারণে এসিআই ইন্ট্রোডিউসেস ইলেকট্রো পাওয়ার। ইটস এ স্যালাইন ফর অ্যাকোয়াকালচার। এটা ট্রান্সপোর্টেশনের সময় যদি দেওয়া হয় প্রতি 10 লিটারে 5 গ্রামের মতো যদি দেওয়া হয় তাহলে কি হবে, স্ট্রেসটা কম থাকবে এবং ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সটা কমে যাবে। নেক্সট আমরা যেই জিনিসটা নিয়ে স্যার শুরুতে একবার বলেছিল যে ফিশের ক্ষেত্রে বিশেষ করে ব্রুট ফিশের ক্ষেত্রে অয়েলটা খুবই ইম্পর্টেন্ট। আমি স্যারের সাথে একমত, একেবারেই একমত। এই অয়েলটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আরও বেশি আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট এই ফ্যাটের ইউটিলাইজেশনটা বা অয়েলের ইউটিলাইজেশনটা প্রপারলি হচ্ছে কিনা। কারণ কি, এই অয়েলের সাথে কিন্তু একটা ডিরেক্টলি রিলেটেড লিঙ্ক
আছে এই ফ্যাট সলিউবল যে ভিটামিনগুলো আছে, ভিটামিন এ, ডি, ই, কে। এই ভিটামিন এ, ডি, ই, কে কেন দরকার? ভিটামিন ই কিন্তু খুবই দরকার। কেন? রিপ্রোডাক্টিভ হেলথের জন্য বা রিপ্রোডাক্টিভ যে পারফরমেন্স সেটা ভালো হওয়ার জন্য কিন্তু ভিটামিন ই প্রপারলি অ্যাবজর্ব যদি না হয় বডিতে, তাহলে কিন্তু রিপ্রোডাক্টিভ পারফরমেন্স ভালো হবে না। এটা এনশিওর করবে কি, যখন আমরা যে খাবারের সাথে যে ফ্যাট বা অয়েলটা দিচ্ছি এটা যদি প্রপার ইউটিলাইজেশন হয়। প্রপার ইউটিলাইজেশনটা বলতে কি শুধু আমরা ফ্যাট ইমালসিফিকেশন বলবো না, ফ্যাটের 3টা স্টেজ, নাম্বার 1 ইমালসিফিকেশন, নাম্বার 2 ডাইজেশন, নাম্বার 3 অ্যাবজর্পশন। এই 3টা যখন হবে তখনই কিন্তু ফ্যাটের ইউটিলাইজেশনটা বডিতে হয়ে যাবে এবং আমরা যে পরিমাণ ফ্যাট দিব ওই ফ্যাটটা বডির কাজে লাগবে। আর আমরা জানি যে অতিরিক্ত ফ্যাট যদি খাবারের সাথে যদি ফ্যাট দেয় এবং সেটা যদি ঠিকমতো ইউটিলাইজেশন না হয়, মাছের বডিতে কিন্তু অতিরিক্ত ফ্যাট জমায় এবং প্রথমেই জমায় কোথায়? লিভারে। এই লিভারে যখন অতিরিক্ত ফ্যাট জমায় যাবে, এই লিভারটা আস্তে আস্তে ফ্রাজাইল হয়ে যাবে, ফ্যাটি লিভার ডিজিজ হবে এবং যখনই লিভারটা ম্যাল ফাংশনিং শুরু করবে, ফিশগুলো বিভিন্ন ডিজিজ দ্বারা আক্রান্ত হয়ে যাবে। সো ফ্যাটের এই প্রপার ইউটিলাইজেশন এনশিওর করার জন্য SCI proudly introduces Runion. It's a innovative natural feed additive which is very much effective for the fat. ফার্স্ট অফ অল এটা প্রথমে যেটা করে ফ্যাটের ইমালসিফিকেশনটা করে, দেন ফ্যাটের ডাইজেশনটা এনশিওর করে, থার্ড যেটা করে ফ্যাটের ফ্যাটের অ্যাবজর্পশনটা এনশিওর করে। এবং এটা আরো যেটা করে, ইট কন্টেন্স রুনিয়নের মধ্যে যেটা আছে এটা হচ্ছে ইট কন্টেন্স বাইল অ্যাসিড। এই বাইল অ্যাসিডটা করে কি, এই তিন স্তরে ফ্যাটের ইউটিলাইজেশনটা এনশিওর করার পরে সে আবার করে কি, এই লিভারে ব্যাক করে যে সেখানে আরো বাইলের সিক্রেশনটা এনশিওর করে, সাথে সাথে যত ধরনের এন্ডোটক্সিন গুলো আছে, যত ধরনের মাইক্রোটক্সিন গুলো আছে সবগুলোকে বডি থেকে আউটস্পিল করে দেয়। এটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেসে ফ্যাটের প্রপার ইউটিলাইজেশন এনশিওর করার মাধ্যমে আমার ফিডের পারফরমেন্সটা, ব্রিডিং পারফরমেন্সটা এনশিওর করছে। অ্যান্ড এতক্ষণ আমরা প্রথমেই যেটা বললাম ব্রুড স্টক ম্যানেজমেন্টের, আমরা নিউট্রিশন নিয়ে আলোচনা করেছি। এখন সময় হচ্ছে ব্রিডিং পারফরমেন্স। সাধারণত আমরা ইনডিউস ব্রিডিং সম্পর্কে সবাই জেনে থাকি। ইনডিউস ব্রিডিং এর জন্য আমরা কনভেনশনালি বিভিন্ন হরমোন ইউজ করে থাকি এবং সেই হরমোনগুলো যেটা আমরা কনভেনশনালি ইউজ করি সেটার জন্য ব্রুড মা মাছকে সাধারণত 2বার ইনডিউস ব্রিডিং করার জন্য 2বার ইনজেকশন দেওয়া হয়। ফার্স্ট অফ অল হচ্ছে প্রাইমিং ডোজ, সেকেন্ড হচ্ছে রিজলভিং ডোজ। এবং আমরা জানি এই ব্রুড মাছকে বারবার যত বেশি উঠানো হবে আমার ইনজেকশন দেওয়ার জন্য তত বেশি স্ট্রেস কন্ডিশনে সে পড়বে। সেক্ষেত্রে মাছের একটু স্ট্রেসটা যেন কম হয়, যদি একটা ইনজেকশন দিয়েই কাজ হয়, এই চিন্তা মাথায় রেখে কিন্তু আমরা আমাদের একটা সলিউশন নিয়েছি। কন্টেন্স, এটার ব্র্যান্ড নেম হচ্ছে ওভু হোম এবং এর মধ্যে হচ্ছে স্যামন গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন অ্যানালগ আর সাথে হচ্ছে ডম্পেরিডন। এই স্যামন গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন অ্যানালগ কি করবে? গোনাডোট্রোপিনকে স্টিমুলেট করার মাধ্যমে স্পানিউলেশন এবং ওভিউলেশনটা এনশিওর করবে। সাথে সাথে যেটা করবে এর মধ্যে যে ডম্পেরিডন আছে এটা হচ্ছে ডোপামিনকে ব্লক করে দিবে। আর ডোপামিনকে যদি ব্লক করে দেয় তাহলে মাছের বডির যে হরমোনগুলো আছে, বডির যে গোনাডোট্রোপিনগুলো আছে সেগুলো রিলিজটা আরো বাড়িয়ে দিবে। মানে এটা 2 ওয়েতে অ্যাক্টিভিটি শো করবে, সাথে সাথে ব্রিডিং পারফরমেন্সটা বাড়িয়ে দিবে। এবং এটা এতক্ষণ যে কথাটা বললাম ওভম যেভাবে কাজ করে এটার একটা পিক্টোরিয়াল ওভারভিউ আমরা দেখানোর চেষ্টা করেছি। এই সব কিছু আমরা করে ফেললাম, ব্রিডিং ও ডান। এরপরে আমাদেরকে ব্রিডিং করার পরে আমার কি হলো, আফটার হ্যাচিং অ্যান্ড ফার্টিলাইজেশন আমরা কি পাবো? পোনা পাবো। এই পোনার প্রথমেই যেটা ফার্স্ট ফিডিং ফ্রাইকে আমরা একটা ভালো রেনুটনিক যদি দেই, এমন একটা কিছু দেই যার মধ্যে প্রপার অ্যামিনো অ্যাসিড আছে, প্রপার ব্যালেন্স নিউট্রিশন আছে, তাহলে কি হবে? এই রেনুটনিকটা যদি প্রথম 10 থেকে 15 দিন, আমাদের রেনুটনিকটার নাম হচ্ছে রেনুগোল্ড। ইট কন্টেন্স ডিফারেন্ট টাইপস অফ ফিড ইনগ্রেডিয়েন্টস ইনক্লুডিং অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, মিনারেলস, which is fortified with complete nutrition for young fish. আর সাথে সাথে আমরা যেটা সাজেস্ট করি এই ইয়াং ফিশের জন্য একটা লিকুইড মাল্টিভিটামিন, সেটার নাম হচ্ছে লিকোয়াভিট অ্যাকোয়া। এটার মধ্যে আছে ভিটামিন এ, D3, ভিটামিন সি। এই প্রত্যেকটা যদি মোটামুটি মাছ চাষের পোনাকে প্রথম 10 থেকে 15 দিন খাওয়ানো হয় তাহলে কি হবে? মাছের পারফরমেন্সটা ভালো থাকবে, কালারেশনে হেল্প হবে, মাছগুলোর ইমিউনিটি বুস্ট আপ হতে হেল্প করবে। আর আমরা শুরুতেই যেটা বলেছি, আমরা টেকনো মার্কেটিং নিয়ে কাজ করেছি বা কাজ করছি কন্টিনিউয়াসলি। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস এবং এটারই একটা বলবো বহিঃপ্রকাশ হচ্ছে রূপালী অ্যাপ। ইটস এ ডিজিটাল প্ল্যাটফর্ম ফর বাংলাদেশ অ্যাকোয়াকালচার। এটার পরিচিতিটা যদি ব্রিফলি আমরা বলি, আসলে এটার উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য খুবই স্বচ্ছ ছিল যে আমরা চাচ্ছিলাম আমাদের মাছ চাষি ভাইরা যেন মানে শুনে শুনে মাছ চাষ না করে জেনে বুঝে যেন মাছ চাষ করে। আমি জেনে বুঝে যদি মানে বিষও পান করি, আমি জানি আমি বিষ খেয়েছি এবং ওটার সলিউশন আমার জানা আছে। তো ওই উদ্দেশ্য থেকে আমরা আসলে রূপালী নিয়ে কাজ করা শুরু এবং আমাদের সাথে কম্বাইনলি জয়েন্ট ভেঞ্চারে আমরা ওয়ার্ল্ড ফিশ এবং ডিপার্টমেন্ট অফ ফিশারিজের হেল্প নিয়ে ভ্যালিডেট করে আমরা এই প্রজেক্টটা আমরা লঞ্চ করেছিলাম। এবং প্রিলিমিনারি আমরা মোটামুটি বাংলাদেশের সাউদার্ন পার্টের 5টা ডিস্ট্রিক্টে এটা
নিয়ে বিভিন্ন ওয়ার্কশপ করেছি এবং আফটার গেটিং সাকসেসফুল রেজাল্ট আমরা এটা ডিসেমিনেট করে দিয়েছি সারা বাংলাদেশে। এবং রূপালী অ্যাপে যেটা আছে ইন এ নাটশেল, এটা 4টা ভাইটাল টুলস আছে। একটা হচ্ছে আমার পুকুর। এই আমার পুকুরের মধ্যে খামারি যদি তার প্রয়োজনীয় তথ্যগুলো উপাত্তগুলো দিয়ে দেয়, তাহলে হবে কি একটা নির্দিষ্ট সময় পর পর অটো নোটিফিকেশন আসবে যে আপনার পুকুরের চুন দেওয়ার সময় হয়ে গেছে, আপনার পুকুরের মাছের নমুনায়ন করুন, আপনার পুকুরের মাছগুলোর এখন স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন, বিভিন্ন তথ্যগুলো অটো নোটিফিকেশন আসবে। সাথে সাথে তথ্য কোষের মধ্যে মাছের সাধারণত বিভিন্ন রোগ ব্যাধি যে যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলোর একটা ব্রিফ ডিসকাশন এখানে দেয়া আছে। সাথে সাথে প্রশ্ন ব্যাংকও দেয়া আছে। মানে এমন কিছু তো আসলে আমরা বানাতে পারি না যেটা দিয়ে সব সলিউশন এট এ টাইম দেওয়া সম্ভব। সো আমাদের যা যা লিখেছি তার বাইরেও হয়তো অনেক কোয়ারি থাকতে পারে, অনেক জানা অজানা তথ্য থাকতে পারে, যেগুলো খামারিরা এই রূপালী অ্যাপে যদি এই প্রশ্ন ব্যাংকে এই কোয়েশ্চেনগুলো করে আমরা খুব শর্টলি সেটার একটা রেসপন্স দেওয়ার চেষ্টা করি। সাথে সাথে উপকরণ সমগ্রের মধ্যে আমরা এই যে এতক্ষণ যে মাছ চাষের প্রসেসটার জন্য যেই যে সমাধানগুলো তারা দেখে আসলো, এগুলা সমাধানগুলো কোথায় পাবে বা এগুলো কিভাবে সমাধানগুলো করা যায় তার প্রত্যেকটা ডিটেল এই উপকরণ সংগ্রহের মধ্যে খামারি পেয়ে যাবে। সো এখন মাছ চাষির যত ধরনের তথ্য, যত ধরনের উপাত্ত সবকিছুই কিন্তু মাছ চাষে কোথায় পাবে সে রূপালী। সো আমরা এই জন্যই রূপালীকে একটা যুবকযুবী একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছি এবং আমরা একটা স্লোগানও তৈরি করেছি, এটা এরকম যে এসিআর পাশে থাকুন, রূপালী বিপ্লব সফল করুন। সো আমরা আসলে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে এতক্ষণ ধরে আমি আসলে এত বাংলাদেশের ভেটারান সব বড় বড় সায়েন্টিস্ট স্যারদের সামনে, বড় বড় প্রফেসর স্যারদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি, এই জন্য সকলকে ধন্যবাদ। সো আমি যদি আমার প্রেজেন্টেশনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। So thank you all. Now I would request Dr. A.H.M. Kohinoor sir to share his overview of our today's presentation. Recently he has been promoted as a Director Admin and Finance of Bangladesh Fisheries Research Institute, and on behalf of ACI family we all are congratulating you sir for your achievement. He's well known to all over the country, to each and every farmers in every nook and corner is very the known name is Dr. Kohinoor because of his diligent research activities over last 33 years. One last thing about him, he received numerous accolades from home and abroad for his outstanding research activities with tilapia fish. So now I would request Kohinoor sir to say something about today's presentation. It's over to you, sir. আজকে আমাকে ডিসকাশন হিসেবে মনোনীত করার জন্য আমরা দুটো প্রেজেন্টেশন দেখলাম। প্রথমে ছিল ডক্টর মোহাম্মদ মাহফুজুল হক, প্রফেসর ডক্টর মাহফুজুল হক, যে প্রেজেন্ট কি অপারেশনাল প্র্যাকটিস অফ ফিশ হ্যাচারি, নার্সারি এবং গ্রোথ সিস্টেম। উনি চমৎকারভাবে সমস্ত বিষয়গুলো এখানে উপস্থাপন করেছেন। আসলে আমাদের দেশে যে আমরা পোনা উৎপাদন করছি, আমরা প্রায় কিছু দশক থেকে আমরা পোনা উৎপাদন করছি। পোনা উৎপাদন করতে গিয়ে আমাদের আগে হ্যাচারি কম ছিল, এখন আমাদের অনেক হ্যাচারি রয়েছে, প্রায় 1000-এর উপরে আমাদের হ্যাচারি আছে যারা আমাদের পোনা উৎপাদন করছে। যদি আমরা তাদের দিকে তাকাই তাহলে আমরা দেখি যে প্রায় 600-এর উপরে হ্যাচারি আছে যারা তারা পোনা উৎপাদন। আসলে আমরা কোয়ালিটি কোনো উৎপাদন করতে পারছি না, এই বিষয়টা আমাদের এখন বিষয়। উনি যেটা বলেছেন যে ব্রুড ফিড হাজবেন্ডারির ভিতরে উনি অনেক পয়েন্ট নিয়েছেন। আসলে আমাদের ব্রুডের যখন আমরা ব্রুড ইউজ করবো আমাদের স্পার্ম প্রোডাকশন বা ফ্রাই প্রোডাকশন, সেখানে আমাদের ব্রুডের অরিজিন থাকা আমাদের, সেটা কি কোয়ালিটি কিনা, ইনব্রেড ফ্রি কিনা, এই বিষয়টি কিন্তু আমরা আগে ঠিক এগুলো এভাবে কনসিডার করতাম না, কিন্তু এখন আমরা সচেতন করছি। এবং আমাদের চাষি ভাইরা লাস্ট 2-3 ইয়ার্স তারা কিন্তু এই বিষয়টা অনেকটা আগের থেকে তারা এখন সচেতন হয়েছে। তারা এখন কনসিডার করছে যে ব্রুডের কোয়ালিটি যদি ঠিক না থাকে, ব্রুডের অরিজিন যদি ঠিক না থাকে, ইনফিরিয়র কোয়ালিটি ব্রুড হয়, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু ফুড কোয়ালিটি প্রিপারেশন করতে পারবে না। আবার আমরা ম্যানেজমেন্টে দেখি আমরা ওয়াটার কোয়ালিটির দিক থেকে আমরা বিবেচনা করি না, ওয়াটার কোয়ালিটি অনেক ক্ষেত্রে আমরা ওইভাবে কনসিডার করি না, কিন্তু এখন দেখা যায় যে ওয়াটার কোয়ালিটি বিষয়টাও আমাদের হ্যাচারি অপারেটর ভাইরা কিন্তু তারা এখন কনসিডার করছে। এবং ওয়াটার কোয়ালিটি বিশেষ করে যে অ্যামোনিয়া লেভেলটা, পিএইচ লেভেলটা এবং ডিও যেটা বললেন যে এখন কিন্তু অনেক হ্যাচারি কিন্তু তারা কিন্তু এটা ইউজ করছে বেশ করে। কিন্তু একটা জিনিস আমি অবাক হলাম আজকে প্রেজেন্টেশন থেকে, যেটা আমি কোনো শুনি নাই, যে সকালে যখন মাছ ভ্যাকসিন করে তখন তাকে মনে করা হয় সে খাদ্যের জন্য করছে, এটা আমার জানা ছিল না। যে স্বাস্থ্য নেয় হাড়ি, বিষয়টা খুব অবাক করার মতো যে এরকম চাষি আছে আমাদের দেশে এখনো, যখন ইন দ্য মর্নিং বিশেষ করে গরমকালে যখন মাছ ভ্যাকসিন করে হাবি খায়,
তখন সে খাবারের জন্য করছে, এটা তার জন্য খাবার দেওয়া হয়, আমি জানতাম না। এনিওয়ে, তারপরে মাছের এজের একটা বিষয় আছে। আমরা অনেক ক্ষেত্রে হ্যাচারিতে আমরা লেস এজের মাছকে আমরা ব্রিড করি, আমরা সিলেকশন করি না। অনেক সময় সিলেকশন করলে সেটা নেগেটিভ সিলেকশন করি, পজিটিভ সিলেকশন করি না, যে সিলেকশন করা উচিত বেস্ট অফ দ্য বেস্ট। কারণ আমরা এখানে মাছ সিলেকশন করি, সেই মাছ সিলেকশনের যেমন বেস্ট অফ দ্য বেস্ট, গুড কোয়ালিটি ফ্রাই, গুড কোয়ালিটি ব্রুড নিয়ে আমাদের কাজ করা উচিত, সেটা অনেক ক্ষেত্রে আমরা করি না। কিন্তু ইদানিং কিন্তু এই বিষয়টি কিন্তু চেঞ্জ হয়েছে। এখন আমাদের যে সমস্ত হ্যাচারি বাইরে আছে, বিএফআরআই এবং টপ, যেভাবে আমরা হ্যাচারি অপারেটরদেরকে বিভিন্ন চাষি বাইরেকে যেভাবে প্রশিক্ষিত করছি, সেই ক্ষেত্রে দেখি যে আমরা তাদেরকে আমরা বোঝাতে আমরা সক্ষম হয়েছি যে সেটা ইম্পর্টেন্ট। যদি আপনি ভালো মা থেকে যদি ভালো বাচ্চা পাবেন, বোর্ডের সাইজের উপরে, বোর্ডের পটের উপরে কিন্তু স্পনের একটা ইম্প্যাক্ট আছে, এবং সেটা হচ্ছে পজিটিভ ইম্প্যাক্ট। যদি বুট ভালো হয় তাহলে যে স্পনটা হবে, যে অক্সিজেন হবে, সেটার জন্য বেটার করতে হবে সবসময়। তারপর আমরা বুট রিয়ারিং করছি, আমরা বুট রিয়ারিং এ আমরা দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা কোয়ালিটি ফিড আমরা ইউজ করি না। আমরা যদি ইউজ করলেও আমরা জানি না অনেক ক্ষেত্রে সেটা ব্যালেন্স ফিড আছে কিনা। যেমন আমাদের বুট রিয়ারিং এর সময় আমাদেরকে ভিটামিন ই দিতে হয়, অনেকে আমরা এটা দিই না। আমরা যে প্রোটিন পার্সেন্ট বেশি থাকতে হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় মাস্টার অয়েল কেকের পরিমাণ বেশি দিই, অয়েলের পরিমাণ অনেক সময় বেশি দেওয়া হয়, আমরা কম দিই। এই যে ব্যালেন্স ফিডটা দিতে হয় বুট রিয়ারিং এর জন্য, এই বিষয়টা আমরা কিন্তু অনেক সময় কনসিডার করি না। কিন্তু আমাদের এটা করা উচিত যে বুট রিয়ারিং এর জন্য, যদি আমরা বুট রিয়ারিং এর জন্য যদি আমরা ব্যালেন্স ফিড ইউজ না করি, তার যে রিকোয়ারমেন্ট, যদি আমরা যদি পাঙ্গাসের জন্য আমরা 32-33% প্রোটিন লাগে, তার ক্ষেত্রে 25-30% লাগে, তারপরে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 40% প্রোটিন লাগে, যদি আমরা এগুলো মেনটেন না করি এবং যদি ব্যালেন্স না হয়, তাহলে কিন্তু আমাদের মাছের সেই যে আমরা স্পনটা পাবো, সেটা কিন্তু ভালো কোয়ালিটি হবে না, তার মর্টালিটি বেশি হবে। এই বিষয়ে ব্রিডিং বিষয়ে আমাদেরকে কনসিডার করা উচিত। আমাদের ফিড ফর্মেশনের কথা বলেছেন আমি। এখন আমাদের ফিড ফর্মেশন আমরা করতে হবে, যাতে আমরা ব্যালেন্স ফিড করতে গেলে একটা খাদ্যের মধ্যে কত অয়েল দিতে হবে, কত লিপিড দিতে হবে, কার্বোহাইড্রেট পরিমাণ কি হবে, প্রোটিনের পরিমাণ কি হবে, সবগুলো কিন্তু আমাদের কাছে আনতে হবে। তাই নার্সিং করছি আমরা দেখছি প্রায় নার্সিং এর মধ্যে আমাদের প্রোবায়োটিকের একটা বিষয় রয়েছে। আসলে প্রোবায়োটিক্স এখন ইদানিং কিন্তু অনেক কাজটা প্রোবায়োটিক ইউজ করছে। কারণ আমাদের যদি আপনি দেখেন বায়োফ্লগের, আমরা যদি চিন্তা করি বায়োফ্লগের বিষয়টা, সমস্ত দেশে এখন বায়োফ্লগ একটা চলছে, আমরা মাত্রাছে, কিন্তু বায়োফ্লগ কিন্তু প্রোবায়োটিক্সের বিষয়। এখানে হেটেরোব্যাকটেরিয়া আমরা যে অ্যামোনিয়া ফ্রি পাবে, সেখানে কিন্তু প্রোবায়োটিক্স দিয়ে আমরা করছি, এবং প্রোবায়োটিক ব্যবস্থা আমার হচ্ছে মানে কাজ করতে পারে। প্রোবায়োটিক ইম্পর্টেন্ট থিংস যেটা মাত্রার সাথে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। তাই নার্সিং এ দেখা যায় যে বললাম যে তাই নার্সিং এর যে অনেকগুলো স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, এই সমস্ত স্টেজে আমাদের কনফিগারেশন থেকে শুরু করে আমাদের প্রতিটি বিষয় কিন্তু আমাদের কেয়ারফুলি করতে হবে। যদি আমরা কনফিগারেশন ঠিক না করি, তাহলে আমাদের প্রাইমারি নার্সিং বা সেকেন্ডারি নার্সিং বা সিঙ্গেল লিঙ্ক টু অ্যাডাল্ট, এই প্রত্যেকটা স্টেজে কিন্তু আমরা কিন্তু ভালো রেজাল্ট পাবো না। যদি আমরা যে ফাইনাল যে নার্সিং এর যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যে আমরা যদি সবকিছু ঠিক আছে, যদি আমরা স্বাস্থ্যবান দমন না করতে পারি, তাহলে সব কিন্তু জিরো হয়ে যাবে। আমার সব ঠিক আছে, যদি আমাদের পানিতে যদি অ্যামোনিয়ার পরিমাণ বেশি থাকে, তাহলে কিন্তু আমরা নার্সিং এ আমরা রেজাল্ট পাবো না। এই বিষয়গুলো কিন্তু আমার চাষি ভাইদেরকে আরো প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে অ্যাটাক করতে হবে, যে যাতে তারা বুঝতে পারে যে অ্যামোনিয়ার কি ফাংশন, প্রোবায়োটিকের কি ফাংশন, অক্সিজেন কমে গেলে কি হতে পারে, কোন ধরনের ডিজার্টার হতে পারে, এবং তার জন্য মর্টালিটি কিভাবে এফেক্ট হতে পারে, যে পুকুরে হাঁস পোকা থাকে বা হাঁস পোকা হলে মাছ কিভাবে মর্টালিটি হয়। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আরো ডিজাইন করা দরকার ছিল। এগুলো করলে কিন্তু আমাদের চাষিদের উপকৃত, আমি মনে করি আরো উপকৃত হবে। তারপরে আমরা ইদানিং কিন্তু আমরা যে ফ্রাই নার্সিং এর ক্ষেত্রে বা পান কালচারে, অ্যাকোয়াকালচারে আমরা কিন্তু এখন অ্যারেটা ইউজ করি। এখন আমরা কিভাবে সোলার অ্যারেটার আমরা করতে পারি। সোলার অ্যারেটার যদি কাউকে কষ্ট কম, সেক্ষেত্রে আমাদের এই বিষয়টা আমাদের মাথায় আনা দরকার, যে আমরা যে অ্যারেটার ইউজ করছি, সেই অ্যারেটার কষ্ট যেন কম থাকে, যেন চাষিরা এফোর্ড করতে পারে। আর যদি সোলার হয় ভেরি গুড, তাহলে তো আমাদের চাষিদের কষ্ট আরো কমে যাবে, তারা এটা করতে পারবে। এই জন্য আমাদের মনে হয় আমাদের এই যে মেকানাইজেশনের বিষয়টা আমাদের জানা উচিত। এসিআই কিন্তু অনেক এগ্রিকালচার মেকানাইজেশন, পোস্ট হারভেস্ট, কম্বাইন হারভেস্টার যেগুলো দিয়ে একটা দেখো সারা ফেলেছে বাংলাদেশে। তেমনি আমরা যদি মাছের ক্ষেত্রে যদি তারা এসিআই যদি এই ধরনের ইকুইপমেন্ট, এই ধরনের মেকানাইজেশনের দিকে একটু নজর দেয়, তাহলে হয়তো আমার চাষিরা আরো উপকৃত হবে। চাষিরা যে ইনস্ট্রুমেন্ট ডেন্সিটি ইউজ করছে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এখানে একটা স্ট্যান্ডার্ড একটা ডেন্সিটি দিচ্ছে, দেওয়া হয়েছে। এগুলো সেমি ইলেকট্রিক কালচারের জন্য ভেরি গুড। তবে যেমন অনেক ক্ষেত্রে মনে হয় শিং 300 থেকে 500, এটা ঠিক, শিং আরো বেশি দেয়, মা বলতে আরো বেশি দেয়।
সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে স্টক ডেন্সিটি তার চেয়ে আরো বাড়িয়ে দিচ্ছে, তারা কাজ করে, কিন্তু সেক্ষেত্রে আমাদের যে মেকানাইজেশনের ক্ষেত্রে অক্সিজেনের অভাব, অ্যামোনিয়া, এই বিষয়গুলো তাদেরকে সাথে মাথায় রাখতে হবে। তাহলে গোড়া আউট টেকনিকে যেটা আমাদের যে সমস্ত প্রোটিন পার্সেন্টের কথা সেটি অলরাই, তবে সবকিছুর মধ্যেই কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যেন আমরা যেন যেটা ইউজ করছি যেন ব্যালেন্স হয়। আমরা যে ফিড ইউজ করি, যে প্রোটিন সোর্স ইউজ করছি, সেটা যেন কোয়ালিটি ফুল হয়। যেমন একটু আগে বলছেন যে আপনার জিওরাইট ইম্পোর্ট করেন ফ্রম ইন্দোনেশিয়া, ভেরি গুড। যখন যদি আপনি বাল্ক কন্ডিশন আনেন, সেটা যতই হ্যান্ড ওভার হবে, যতই স্টিপিং যাবে, ততই কিন্তু এটার মধ্যে মিক্সিং এর সমস্যা আছে। সেহেতু যদি আমরা ফেরত আনতে পারেন, এটা গুড, এবং সেটা তার চেয়ে আরো উপকৃত হবে। আমাদের যে ফিড মিলের কথা বলা হয়েছে, আমাদের যে ফিড মিল আমরা অনেকে আমাদেরকে বলে যে আমরা যে হোমমেড ফিড মিল ইউজ করছি, যে বিশেষ করে পাঙ্গাস মাছিরা বেশি এই ফিড ইউজ করে থাকে। সেক্ষেত্রে যদি আমরা কি এসিআই কি এদিকে নজর দিতে পারে কিনা, যে স্মল কন্ডিশনে, হ্যান্ডি কন্ডিশনে কি আমরা যেমন আমরা সিঙ্কিং ফিড তৈরি করছি, এভাবে কি আমরা প্রোটিন ফিড তৈরি করার কোনো মেশিন ইম্পোর্ট করতে পারে কিনা। একটু যদিও প্রোটিন ফিড মোর কস্টলি দেন সিঙ্কিং ফিড, তারপরে এটা করতে পারে কিনা হ্যান্ডি কন্ডিশনে, সেটা একটু দেখার দরকার মনে হয়। অনেক চাষিরাও আমাদেরকে বলে যে সিঙ্কিং ফিড তৈরি করা তো পাওয়া যায়, কিন্তু আমরা যদি প্রোটিন ফিড তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারবো, সেটা কি কস্ট 5 লাখ 10 লাখ, তবু তারা অনেক চাষিরা এটা এফোর্ড করতে চায়। অনেকে এখন তারা নিজের ফিড নিজেরাই তৈরি করতে চায়, নিজের ফিড নিজে তৈরি করলে তার কষ্ট মার্জিনটাও বেশি হয়। আর বর্তমানে মাছ চাষের তবে দূর যাচ্ছে, আপনারা সবাই জানেন যে মাছের দাম কম, মার্জিন কমে গেছে, অনেক কিছু লসই হচ্ছে। সেক্ষেত্রে যদি ফিড কস্টটা কমা যায়, ফিড রিডিউস করা যায় ফিড কস্টটা, তাহলে হয়তো চাষি কিছু মার্জিন তারা আরো করতে পারবে। তারপরে আমি বলছিলাম যে সোলার এরেটার যদি আমরা করতে পারি, তাহলে আরো অনেক ভালো হবে। আর মেডিসার যে সলিউশনের কথা বললেন, প্রত্যেকটা প্রোডাক্ট যদি এগুলো কষ্টের বিষয়টা আমার মনে হয় এগুলো অনেকগুলো ভালো, যেগুলো আমরা ইউজ করছেন সেগুলো ভিতরে আমাদের অনেকগুলো, আমিও অনেক সময় চাষিদেরকে বলে থাকি আপনারা এগুলো ইউজ করেন। আর চাষি যদি একটা জিনিস মনে রাখতে হবে, যদি আপনার জিনিসটা কোয়ালিটি হয় এবং চাষি যদি উপকৃত হয়, তাহলে কিন্তু সে এটা গ্রহণ করবে। আপনি ফোর্সলি গ্রহণ করবেন না, আপনি বাকি দিলেন বা দিলেন, আপনি একটা অ্যাডভার্টিং করলেন, অ্যাডভার্টিং করে কিন্তু আপনি একবার সেটাকে সাস্টেন করতে পারবেন, একবার করতে পারবেন, কিন্তু যদি এটাকে সাস্টেন করতে যায়, তাহলে কিন্তু আপনাকে কিন্তু কোয়ালিটি দিয়ে দিতে হবে। এখন আমরা যেমন হাস্যঘাত মারার জন্য, হাস্যঘাত ফিল করার জন্য নার্সারি কন্ডিশনে বা ইভেন আমরা বোর্ডআউটের কন্ডিশনে আমরা সুইচন ইউজ করছি, যেটা আমাদের কিন্তু নিষেধ, এটা করা উচিত না, কিন্তু আমাদের চাষিরা করছে, কিন্তু এর জন্য অল্টারনেটিভ পাচ্ছি। একসময় আর হাঁসুরা মারার জন্য আমাদের যে সমস্ত ছিল সেগুলো এখন পাওয়া যায় না। সেকুবান ছিল একসময় আমরা ইউজ করেছি, এগুলো আমরা এখন পাই না। কিন্তু যদি এসে যদি এই হাঁসুরা মারার কোনো কেমিক্যাল যদি আইদার ইম্পোর্ট করতে পারে বা ই করতে পারে, তাহলে কিন্তু আমাদের চাষিরা, আপনি যে একটা সলিউশনের মধ্যে কিন্তু ইম্পর্টেন্স নিয়ে হাঁস পোকা পুকুর প্রস্তুতি শুরু করে নার্সারি কন্ডিশনের প্রতিটা স্টেপেই কিন্তু আমাদের এই হাঁস পোকা একটা কিন্তু আমাদের নেগেটিভ একটা কাজ করে থাকি। যে নার্সারি পুকুরে, নার্সারি তো এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে সে হাঁস পোকা দমন না করলে কোনো ক্রমে আমরা ভালো কোনো উৎপাদন করতে পারবো না, যতই আমার পন্ডের পিএইচ দিও যা ভালো এসছে। কিন্তু তারা বলছেন যে অ্যাসিলিনা, তারপরে ফিশ অয়েল একটা ফিশ বাইন্ডিং এর কাজ করে, এটাও ভালো জিনিস, এটাও অনেক ক্ষেত্রে। তবে এখন দেখুন বিগারেল টুনা যদি আমরা অ্যাট্রাকটিভ হিসেবে কাজ করলে ভালো, এটা চাষিরা উপকৃত, অনেক সময় দেখা যায় মাছ খাওয়া খেয়ে মাছ খেতে চায় না, সেক্ষেত্রে বিগার টুনা ইউজ যদি করা যায়, তাদের কাছ থেকে উপকৃত হবে। তারপরে আজকে মেরি সাহেব যে প্রেজেন্টেশন দিলেন, একটা সলিউশন একটা অ্যাক্স তৈরি করেছেন রূপালী অ্যাক্স, যদি এই সময় কাজ থেকে হবে চাষিরা উপকৃত হবে। চাষিরা আজকাল আমাদের চাষি তো আগে চাষির মতো নয়, এটা ভাবাও ঠিক না, তারা কিন্তু অনেক স্মার্ট চাষি এখন, তারা কিন্তু অনেক এডুকেটেড পার্সন, কিন্তু এখন মাছ চাষের আমাদের যে সমস্ত সলিউশন দিতে হবে সেটার জন্য তাদের ডাইরেক্ট তাদের হেল্প করে, এর জন্য তাহলে তারা এটা গ্রহণ করবে, সেভাবে আমাদের মাছের উৎপাদন হবে। তবে আমাদের চাষিবাদেরকে বলছি যে আপনারা অধৈর্য হবেন না, মাছের দাম কমে গেছে, চাষিরা একটু বিবেক রাখতে, হয়তো এই দিন কেটে যাবে, সুদিন আসবে। কোভিড-19 যখন থেকে আমরা যখন প্রত্যয়ন পাবো, তখন হয়তো আবার মাছের চাহিদা বাড়বে, সবাই আমরা ভালো থাকবো, এই আশা রাখতে শেষ করছি। আসসালামু আলাইকুম।
থ্যাংক ইউ স্যার, খুব চমৎকারভাবে আপনি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমাদেরকে একটা ভালো ওভারভিউ দিয়েছেন। থ্যাংক ইউ স্যার ফর ইউর নাইস articulation regarding today's presentation. Now I would request Mr. Musharraf Hussain to share his viewpoints regarding today's session. He is working as head of Brack Fisheries with about 28 years of experience. He is vastly experienced mostly with fish breeding and fish food operations, etc. Now over to you, Mr. Musharraf Hussain. Thank you very much. Actually, এই সেশনটা আয়োজন করার জন্য এটা একটা এক্সিলেন্ট সেশন আমার কাছে মনে হয়েছে, যে এই ওয়েবিনারটা এসিআই আয়োজন করার জন্য এসিআই কে ধন্যবাদ। যদিও এটার টপিকস দেওয়া হয়েছে অ্যাকোয়াকালচার ম্যানেজমেন্ট এন্ড এসিআই সলিউশন, বাট এটা একটা ভাস্ট একটা টপিকস। আসলে এইটা নিয়ে এই 1.5 ঘন্টার সেশন, এটা আসলে খুব টাফ এই স্বল্প সময়ে আলোচনা করা। তারপরেও দুইজন যে নোটিস স্পিকার যে দুইজন ছিলেন, তার মধ্যে হলো প্রফেসর মাহফুজুল হক রিপন, ওনার যে প্রেজেন্টেশনটা ছিল এক্সিলেন্ট, খুবই ইনফরমেটিভ ছিল আমার কাছে মনে হয়েছে। স্বল্প সময়ের মধ্যে উনি সবকিছুই কভার করছেন। উনি ওনার সর্বোচ্চ এফোর্ট দিয়ে উনি যতটুকু আমার মনে হয় কভার করছে, এতে খামারিরা উপকৃত হবে। এসিআই সলিউশন পার্টে মেহেদি ইসলাম, উনি ওনার জায়গা থেকে যেভাবে কভার করার চেষ্টা করেছে, আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট ইনফরমেটিভ। এমনকি তাদের বিজনেস পার্সপেক্টিভে তারা হয়তো তার প্রেজেন্টেশনটা এক্সিলেন্ট ছিল। আমি ধন্যবাদ জানাই এসিআই কে যে আমাকে সুযোগ দেওয়ার জন্য, এরকম একটা বিগ ফোরামে আমাকে ডিসকাশন হিসাবে সিলেকশন করার জন্য। আমি দীর্ঘদিন আমি ব্রাক ফিশারিজের সাথে আছি, শুরু থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পর থেকেই আমি এখানে কাজ করছি। যদিও আমার এখানে এক্সপিরিয়েন্স হলো মেইনলি ফিশারিজ ফার্ম, তার মানে আমি একজন খামারি। ওই দিক থেকে চিন্তা করলে আমি আসলে এসিআই এর একজন ক্লায়েন্ট বলতে পারেন। আবার যদি আমি আমার প্রোডাক্টটা সেল করি, তখন হলো আমার খামারি যারা আছে, অনেকেই হয়তো আজকে এখানে কয়েক হাজার খামারি হয়তো আছে, আমি জানি না এই স্ট্রিমিং এ, তারা হয়তো এটা শুনছেন, তারা হলো আবার আমার ক্লায়েন্ট। আমি মেইনলি বিভিন্ন ধরনের সিড সেল করে থাকি, কাপ জাতীয় মাছের রেণুপোনা, তেলাপিয়ার রেণুপোনা, এমনকি হলো যে ক্যাটফিশ, তার মানে বিড়াল জাতীয় মাছ, শিং, পাবদা, গুলশা, মাগুরে, এগুলোর পোনা উৎপাদন করেই আমরা সেল করে থাকি। এটা হলো আমাদের মেইন মোটো। কিন্তু যত আলোচনাই হোক, এটা আসলে সবকিছু বিজনেসের সাথে রিলেটেড। আমি মূলত ওনাদের যে দুইটা প্রেজেন্টেশন, এটাকে আমি ঠিক ওইভাবে ডিগ ডাউন করতে চাচ্ছি না। আমি এই যে খামারি হিসাবে আমি একটা আমার ওভারভিউ দিতে চাই। আমার কাছে যেটা মনে হয়েছে যে এই টাইপের ডিসকাশন গুলো যেটাই হোক, এটার সঙ্গে বিজনেসের একটা যোগসূত্র, এখানে একটা অর্থনৈতিক কর্মকাণ্ড একটা যোগসূত্র আছে, যেটা হলো যে এর থেকে এই টাইপের ফোরামের মাধ্যমে আমরা যারা খামারি আছি, আমরা কতটুকু উপকৃত হচ্ছি বা কিভাবে উপকৃত হচ্ছি। এখন এটা গ্লোবালাইজেশনের যুগ, এই যুগে যেটার মাধ্যমে চাষিরা, খামারিরা উপকৃত হবে, তারা সেটাই ব্যবহার করবে। এটাই নর্মাল হওয়া উচিত, এটাই নর্মাল হয়ে থাকে। এখানে আসলে কাউকে রেস্ট্রিক্ট করে কিছু পুশ করারও কিছু থাকে না। অনেক সময় পুশ করে সাময়িক কনভিন্স হলেও কিছু জিনিস অনেক সময় নিয়ে থাকে, কিন্তু ফাইনালি এটা বেশি দিন আসলে লং লাস্টিং হয় না। তো আমি যেটা বলতে চাচ্ছি, এখন বাংলাদেশ ফিশারিজে অনেক এগিয়ে গেছে। খামারিরা কিছু কিছু লেমেন খামারি থাকতেও পারে যে যারা এখনো খাওয়াটাকে মাছ খেতে চাচ্ছে, এরকম 2-1 খামারি যারা কমার্শিয়ালি না, ময়মনসিং বেল্ট বা যশোর বেল্ট বা বগুড়া বেল্টে হয়তো নাই, বাট কিছু কিছু এলাকা থাকতেও পারে যে তারা এখনো খাওয়াটাকে মাছের আসলে বলতেই পারে যে হয়তো মাছের ক্ষুধা লাগছে। এ কথা আমারও এক্সপিরিয়েন্স 2-1 জায়গায় হয় মাঝে মাঝে। অতএব এটা আমি মনে করি যে যারা কমার্শিয়ালি চাষ করে না, তারা এই টাইপের থিঙ্কিং তাদের ভিতরে থাকেই। কিন্তু এখন বাংলাদেশ মাছ চাষে অনেক এগিয়ে গেছে। মাছ চাষে এগিয়ে গেলে দেশকে আমরা বলতেছি আমরা তৃতীয়, আমরা পঞ্চম, আমরা ইলিশে প্রথম, এগুলো আসলে আমাদের দিয়ে খামারিদের এইসব শুনে আসলে লাভ নেই। কিন্তু খামারি কোথায় বেনিফিটেড হবে সেই জায়গাটা যদি আমরা ফোকাস করতে চাই, খামারির বেনিফিটটা হলো খামারি চায়
হাই ডেন্সিটিতে মাছ চাষ করা, খামারি চায় প্রোডাকশন বেশি, তার প্রফিট বেশি নিয়ে আসা। এটা করতে গেলে তাকে কি করতে হবে? অনেক সময় খামারি না বুঝে, তার পুকুর মেকানাইজ না, তার সেই ইন্টেন্সিফিকেশনে গেছে, তার পুকুরটা ইন্টেন্সিফিকেশনের মতো রেডি না, সেই জায়গায় তাকে কি করতে হবে? এই জায়গাগুলোতে কিছু গ্যাপ কাজ করে। গ্যাপগুলো হলো যে তার পুকুর তৈরি করার যে সিস্টেমগুলো, সেখানে পুকুর তৈরির সিস্টেম সে প্রপারলি সে পুকুর তৈরি করছে না। এখানে হলো যে অনেক খামারি আছে যে, যেমন আমরা যদি মুরগির বাচ্চা পালন করতে যাই, একটা মুরগির বাচ্চা পালন করার জন্য তার যে রিয়ারিং হাউসটা, নার্সারি হাউসটা যেভাবে প্রিপেয়ার করা হয়, এখানে ফরমালিন দেওয়া হয়, ব্লিচিং দেওয়া হয়, তারপরে সর্বশেষ একদম ফিউমিগেশন করা হয়। কিন্তু মাছ চাষের ক্ষেত্রে এখানে খামারিরা, অনেক খামারি আছে রিলাক্টেন্ট, তারা চায় হাই ডেন্সিটি, বা পুকুর প্রিপারেশনের জায়গায় তারা পুকুরটা ঠিক মতো প্রিপেয়ার করে না। যার জন্য হয় কি, যারা হ্যাচারার আছে, হ্যাচারি পোনা সাপ্লাই দিল, সেই পোনার সমস্যা বিধায় এখানে সার্ভাইবিলিটি আসে নাই। অতএব তারা তখন ব্লেম করে যে এখানে সার্ভাইবিলিটি নাই, পন্ড প্রিপারেশন দিকে তারা গুরুত্ব দেয় না, তার সার্ভাইবিলিটি কেন কম হলো? তা আমি তো এক্সপেক্ট করতেছিলাম 90% হবে, 85% হবে। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে খামারিদেরও আরো বেশি একটু এক্সপ্লোর করা উচিত, যে আসলে দেশ এগিয়ে যাচ্ছে, আমাকে যদি ইন্টেন্সিফিকেশনে যেতে হয়, আমার যদি প্রোডাক্টিভিটি বেশি আনতে হয়, তাহলে আমাকে অবশ্যই যেতে হবে যে এখানে আসলে কোথায় সলিউশনটা পাওয়া যাবে, কোন জায়গায় গেলে আমি একটা কমপ্লিট সলিউশন পাবো। অতএব যে সলিউশনটা আমি মনে করি যে আমরা যারা এখানে হলো অনেকেই মেডিসিন সেল করি, অনেকেই কর্পোরেট লেভেলে বিভিন্ন রকম বিভিন্ন কেমিক্যাল, অ্যান্টিবায়োটিক বিভিন্ন কিছু সেল করছে, এক একজন এক এক ভাবে আমাদের কাছে আসে, তারা কনভিন্স করার চেষ্টা করে, খামারিদেরকে বিভিন্ন ভাবে অনেক সময় তারা ডিমোটিভেটেড করে, যার জন্য অনেক সময় কোয়ালিটি জিনিস আমরা পাই না। আমি যদি প্রোবায়োটিক নিয়ে একটু উদাহরণ দেই, আমরা উইন্ড্রোকের সাথে একটা কাজ করছিলাম, আমেরিকান প্রোবায়োটিক বাংলাদেশে নিয়ে এসেও এখানে কোনো কাজ হয়নি। অতএব প্রোবায়োটিক বাংলাদেশে এখন পর্যন্ত মাহফুজুল হক রিপন যে কথাটা বলছেন যে বাংলাদেশের প্রোবায়োটিক আসলে একজাক্ট কাদের প্রোবায়োটিকটা ভালো, এখন পর্যন্ত আমরা বিভিন্ন কোম্পানির প্রোবায়োটিক টেস্ট করে আমরা ভালো রেজাল্ট পাইনি। অতএব খামারিদের এই জায়গাগুলোতে আমাদের দৃষ্টি দেওয়া উচিত। খামারিরা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, লাভবান হচ্ছে না, বিভিন্ন ভাবে আজকে খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ মাছ চাষে এগিয়ে যাচ্ছে, কিন্তু খামারিদের মাছের দাম নাই, তারা বাজারে মাছ বিক্রি করতে পারছে না, তাদের পুকুর ফাঁকা করতে পারছে না, তারা পুকুরটা বিক্রি না করার জন্য তার আপনার কস্ট অফ রিটার্ন কমছে, এখানে তার বাড়ছে, কস্ট বাড়ছে, কিন্তু সে সেল করতে পারছে না। অতএব আমি মনে করি যে এই জায়গাগুলোতে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত। এখানে যে কথাগুলো এসিআই যে তাদের যে কমপ্লিট সলিউশনটা নিয়ে আসছেন, এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে রূপালী অ্যাপটা আমাদের আরো কিছু কিছু হ্যাচারি ম্যানেজার, কিছু কিছু প্রোডাকশন অফিসার তারাও ইউজ করে আমি দেখি যে তারা আমার কাছে মাঝে মাঝে আলোচনা করে তাদের কিছু কিছু জিনিস তারা ভালো পেয়েছে। আমার কাছে তার মধ্যে মনে হয়েছে যে ভাইরেক্স নামে একটা জীবাণুনাশক ব্যবহার করে তাদের ফিডব্যাকটা ভালো। খামারিদেরকেও আমাদের ম্যানেজাররা বা আমাদের অফিসাররা সাজেস্ট করে থাকে। আবার অনেক সময় এসিআর একটা ফিশ মিল বোধহয় ইদানিং তারা ইম্পোর্ট করছে, সেটাও আমরা আমাদের যে ফিড আমরা ইউজ করি নার্সারি ফিড, সেই ফিডকে আমরা ফর্মুলা করি, কি বল, ফর্টিফিকেশন করে আমরা সেটা খাওয়াই। এখানেও আমাদের একটা ভালো পারফরমেন্স আমরা পেয়েছি। আমি মনে করি যদি এই রূপালী অ্যাপটাকে কাজে লাগানো যায়, মোবাইল অ্যাপ যদিও এটাকে দিয়ে আমরা বিভিন্ন ভাবে উপকার পেতে পারি আমার ধারণা। আবার আমি মনে করি যে আমার প্রফিট ফোকাস হয়েই ব্যবসা করব, বাট আমাকে প্রফিট ফোকাস হইলেও আমাকে কিন্তু ফাইনালি আমার ইনফ্রাস্ট্রাকচার কি আছে এটার সঙ্গে ম্যাচ করাই আমি যদি এগিয়ে যাই, তাহলে আমার ব্যবসায় সফল আমি আনতে পারবো। অতএব খামারি ভাইদের আবারও রিকোয়েস্ট করব যে আপনারা প্রফিটের চেয়েও দেখেন যে আপনার পুকুর ইনফ্রাস্ট্রাকচার, আপনার ইনভেস্টমেন্ট লেভেল, আপনার কতটুকু ফ্যাসিলিটিস আছে, সেটাকে মাথায় নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে হয়তো আপনার প্রফিটটা সর্বোচ্চ আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য। এখানে সবাইকেই আমি বিশেষ করে এসিআই কে ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি এখানে বিজ্ঞ অনেক আলোচক বা অনেক প্রেজেন্টার আছেন, আমার যদি কোথাও কোনো ত্রুটি হয়ে থাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ জনাব মোশাররফ হোসাইন স্যার, আপনি খুব চমৎকারভাবে বলেছেন। আসলে কথাটা ওরকম একটা ছোট গল্পের মতো মনে যায়। আমি ডাস্টবিনের পাশে যদি যতই আপনাকে 5 স্টারের খাবার দিই, আপনার
আপনার খাবারটা খেয়ে ভালো লাগবে না এবং এটা বডিতে কোনো কাজে আসবে না। উনি খুব সুন্দরভাবে বলেছেন যে মাছ চাষী ভাইয়েরা আমরা ইন্টেন্সিফিকেশনে যাব, তো যাওয়ার আগে আমি ইন্টেন্সিফিকেশনের জন্য আমি প্রিপেয়ার্ড কিনা এটা আমাকে আগে ইনশিওর হয়ে নিতে হবে, দেন উই উইল গো ফর intensification. So this time I would request Dr. Humayun Arifin, Head of Marketing of ACI Animal Health, to share his views regarding to this session. He is well experienced. He has more than 30 years of experience in animal health industry. So it's over to you, sir. Thank you, মেহেদি ইসলাম। আজকের এই সুন্দর এই প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠানে অনেকে উপস্থিত আছেন, ভ্যালুয়েবল পারসন যারা এই ইন্ডাস্ট্রি উপস্থিত আছেন, বিশেষ করে প্রফেসর মাহফুজুল হক, ডক্টর কোহিনুর উপস্থিত আছেন আমাদের মাঝে। আমাদের মাঝে আরো যারা এর বাইরে থেকে উপস্থিত আছেন, শামসুল ইসলাম, মোশাররফ হোসেন, হেড অফ ব্র্যাক, যারা বিভিন্ন জায়গা থেকে হ্যাচারি ফার্মার যারা উপস্থিত আছেন, অনারেবল হ্যাচারি ফার্মার, সবাইকে এসিআই অ্যানিমেল হেলথের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনাদের যে আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং সুন্দর অনেক বিষয়গুলা ফুটে উঠেছে আমাদের কি স্পিকারের মাধ্যমে। আমরা যদি আমাদের এই আলোচনাটাকে যদি আমরা পয়েন্ট আউট করি তাহলে বলতে হয় যে বাংলাদেশের এই যে aquaculture ইন্ডাস্ট্রি ডেভেলপ হচ্ছে, আমি বলতে পারি যে aquaculture farming is geometrically increasing versus natural fishing. এই যে জিওমেট্রিক্যাল ইনক্রিমেন্ট হচ্ছে, সেই ইনক্রিমেন্ট হওয়ার কারণ কি? বাংলাদেশের মানুষ আসলে মাছের সাথে সম্পৃক্ততা, এবং এই মাছের সাথে সম্পৃক্ত থাকার কারণেই aquaculture আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা মাধ্যম হয়ে আসছে আমাদের প্রোটিনের যোগান দেওয়ার জন্য। এই ক্ষেত্রে বাংলাদেশ এখন যদি বলা যায় যে বাংলাদেশ 3rd নাম্বার হলো ইনল্যান্ড ফিশ ফার্মিং এ, আমি বলবো যে অতি সত্বর সেটা নাম্বার 1 এ পৌঁছে যাবে। এখন এই ফার্মিং এ কিভাবে আমরা আমাদের স্টেক হোল্ডার আমরা যারা আছি, বিশেষ করে যারা এখানে একাডেমিশিয়ান আছে, এইখানে আছেন আমাদের রিসার্চার, এইখানে আছেন হ্যাচারি ওনার, হ্যাচারি ম্যানেজমেন্ট, এইখানে আমাদের যারা অ্যানিমেল aquaculture প্রোডাক্ট মার্কেটার যারা আছে, সবাই মিলে যদি স্টেক হোল্ডার যদি একত্রে আমরা কাজ করি তাহলেই কেবল এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়া যাবে। এবং কিছু পয়েন্ট যদি আমরা বলি যে হ্যাচারি ইজ দ্য কি সেগমেন্ট অফ ভ্যালু চেইন অফ aquaculture অপারেশন, সেটা ওয়ান অফ দ্য পয়েন্ট। সেই ক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে যে হ্যাচারি ম্যানেজমেন্ট কিভাবে আমাদের ইমপ্রুভ করা যায়। বর্তমানে 1078 হ্যাচারি আছে, এটা সংখ্যা বাড়াতে হবে এবং কোয়ালিটি সিড প্রোভাইড করতে হবে। দ্বিতীয়ত, সেকেন্ড যদি পয়েন্ট আমরা আলোকপাত করি তাহলে বলতে হবে যে মেনটেনিং ওয়াটার কোয়ালিটি ইজ এ পয়েন্ট অফ অ্যাটেনশন। কারণ ওয়াটার কোয়ালিটিটাকে অবশ্যই নজর দিতে হবে খামারি, বিশেষ করে আমরা নজর দিতে হবে এন্ড ইউজার, মানে প্রান্তিক খামারি যারা, তাদের কথা আমি বলছি। তারপর হলো 3 নম্বর পয়েন্টে আসতে হবে যে টেকনোলজি ডিসেমিনেশন, তাদেরকে টেকনোলজি ডিসেমিনেট করতে হবে, অর্থাৎ টেকনোলজি তাদেরকে শেখাতে হবে। এখন সেই ক্ষেত্রে আমি বলবো যে এডুকেশন ইজ দ্য অনলি ওয়ে টু ডেভেলপ দিস সেক্টর। তাহলে আমরা অল স্টেক হোল্ডার মিলে যদি আমরা তাদেরকে এডুকেট করি তাহলেই কেবল এই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট সম্ভব হবে এবং খামারি উপকৃত হবে, খামারি তার প্রোডাক্টিভিটি ফিরে পাবে। তাহলে এই এডুকেশনের জন্য আমরা এসিআই থেকে আমরা সবসময় খামারিদেরকে এডুকেট করা, খামারিদেরকে সাপোর্ট করা, সে আমরা সবসময় আমরা কাজ করে যাচ্ছি। উই আর অলওয়েজ রেডি। আমাদের সলিউশনের ক্ষেত্রে আমরা বলছি যে কমপ্লিট সলিউশন অফ দ্য aquaculture ফার্মিং। কমপ্লিট সলিউশনের ক্ষেত্রে আমাদের অলরেডি মেহেদি তার আলোচনায় নিয়ে আসছেন আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্টের, বিশেষ করে প্রোডাক্ট বিষয়ে। প্রথমে যেটা পন্ড প্রিপারেশনে আমাদের আছে ভাইরেক্স, আমাদের আছে মেগাজিও প্লাস, সাইরিকিল, উনি আলোচনা করছেন। নিউট্রিশনের মধ্যে আছে এসিলিন, যেটা তারপরে আছে আমাদের ফিশ অয়েল, বিগারল টোন, রুমিনন, রেনোভোল্ড। তারপরে ব্রিডিং এনহ্যান্সার হিসাবে আছে ওবোহাম, যেগুলি আলোচনা করছেন অলরেডি। পরিশেষে আমি যদি বলি যে শুধু প্রোডাক্ট নয়, প্রোডাক্টের সাথে আমাদের আছে সার্ভিস। এসিআই সার্ভিস প্রোভাইড করছে কিভাবে? এসিআই এর কাস্টমার সার্ভিস অফিসারের মাধ্যমে সারা বাংলাদেশে 25 ফিশারিজ গ্রাজুয়েট আছে যারা ফার্মারদেরকে সার্ভিস প্রোভাইড করছেন, এবং এই সংখ্যা আরো বেড়ে যাবে, অতি সত্বর আরো বেড়ে যাবে। আমরা আরো যাতে ফিশ ফার্মিং রিচ এরিয়াতে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারি, মানে সেভাবে আমরা প্ল্যান করছি।
আমাদের আছে রূপালী অ্যাপস এর মাধ্যমে আমাদের ফার্মারদেরকে আমরা এডুকেট করতে চাচ্ছি, এবং এর মধ্যে অনেক ইনফরমেশন, অনেক কোয়ারিজ কিন্তু ফার্মার পেয়ে যাবে। আমাদের আছে একুয়াকালচার মেকানাইজেশন, যেটা আমাদের এখন আমি যদি বলি যে এই মেকানাইজেশন আমাদের ইমপ্রুভ করতে হবে, সেক্ষেত্রে এসিআই অ্যানিমেল হেলথ কাজ করছে, এবং আমরা ভিয়েতনাম, মালয়েশিয়া সহ বিভিন্ন যারা প্রিন্সিপাল কোম্পানি আছে তাদের সাথে কাজ করছি, আমরা কিভাবে মেকানাইজেশন, সহজলভ্য মেকানাইজেশন ফার্মারের কাছে পৌঁছায় দিতে পারি। এটা আমাদের একটা প্রগ্রেসিং সেক্টর, আমরা উই আর ওয়ার্কিং হিয়ার। পরিশেষে আমি বলবো যে এসিআই অ্যানিমেল হেলথ একুয়াকালচার সেক্টরে তার সর্বোচ্চ তার অবস্থান থেকে কাজ করে যাবে এবং কাজ করে যাচ্ছে। সামনের দিনে আমরা চাই আপনাদের সহযোগিতা। আপনারা, আমি বলবো যে প্লিজ রেইজ আপ ইউর কোয়ারিজ এন্ড স্পিক আপ। আপনারা বলেন আমরা কিভাবে এগোতে পারি। এসিআই ম্যানেজমেন্ট অলওয়েজ রেডি টু ডু সামথিং ফর দিস ইন্ডাস্ট্রি। এবং এই কমিটমেন্ট রেখে আমি সবাইকে এই সুন্দর প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। সো আমাদের আসলে অনেকটা সময় আমাদের অতিবাহিত হতে যাচ্ছে। সো আমি এখন রিকোয়েস্ট করব আমাদের ওয়ান অফ দ্য ভ্যালুড গেস্ট, কারেন্টলি হি ইজ জেনারেল সেক্রেটারি অফ বাংলাদেশ তেলাপিয়া ফাউন্ডেশন, হি ইজ নান আদার দেন মিস্টার ABM শামসুল আলম বাদল। সো ওনাকে বাংলাদেশের প্রায় অনেকেই চেনেন, এবং ওনার সম্পর্কে আরেকটু মানে ইনপুট আমি দেই। উনি বাংলাদেশে যে রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম RAS, এটা উনি বাংলাদেশে প্রথম নিয়ে আসছেন, এবং ওনার হাত ধরে বাংলাদেশে এই ইনোভেশনের দিকে, এই ইন্ডাস্ট্রি 4.0 টেকনোলজির দিকে গিয়েছে। সো ওনাকে আমি রিকোয়েস্ট করবো আমাদের ওভারঅল আজকের অনুষ্ঠান নিয়ে ব্রিফলি যদি ওনার ওভারভিউটা শেয়ার করেন। ইটস আপ টু ইউ। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আমাকে আসলে এই একটা সুন্দর আলোচনার অনুষ্ঠানে আমাকে দাওয়াত করার জন্য সবাইকে ধন্যবাদ। অত্যন্ত খুশি কিন্তু আমরা সবাই যে আমরা এখন প্রায় 44 লক্ষ মেট্রিক টন মাছ আমরা উৎপাদন করে থাকি, কিন্তু গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী কিন্তু এখন 1 লক্ষ মেট্রিক টন সারপ্লাস আমরা উৎপাদন বেশি করে থাকি। আমাদের যে চাহিদা তার থেকে বেশি উৎপাদন করে থাকি। তাহলে আমরা বুঝতে পারছি আমরা যারা উৎপাদনের সাথে জড়িত, যেহেতু আমার একটা খামার আছে, হ্যাচারি, প্রায় 25 বছর আগের খামার, এখনো সেটা উৎপাদনের সাথে জড়িত, তা আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ, এক্সিস্টেন্সের প্রশ্ন। আমরা এই জন্য কিছু কিছু জিনিস বলতে চাই। যেমন আমরা যে উৎপাদন করছি বেশি পরিমাণে, আমাদের ভোক্তা তৈরি করতে পারছি। আসলে আমাদের যে বর্ধিত উৎপাদন, এটা দিয়ে যদি আমরা না ভাবি, তাহলে গত এই কোভিড এর কারণে 2020-এও কিন্তু যারা খামারি, হ্যাচারি ওনার, তাদের কিন্তু একটা বিপর্যয় গেছে 20-এ। এই বছর বিপর্যয়ের মাত্রা কিন্তু আরো বেশি, কারণ আমরা এবার ধাক্কায় খেয়ে যাচ্ছি। বছরের শুরুতেই যখন আমরা উৎপাদনে ব্যস্ত, তখনই কিন্তু কোনো ক্রেতা নেই। খামারিরা মাছ বিক্রি করতে পারছে না, এতই কম দাম, এটা সবারই জানা আছে, এতই কম দামে মাছ বিক্রি করাই সম্ভব হচ্ছে না। তো এই কারণে বলছি আমি যে ভোক্তা সৃষ্টি করতে হবে। আমাদের দেশের ভিতরে কিভাবে আমরা ভোক্তা তৈরি করতে পারি, অ্যাটলিস্ট 5-10% মাছ যদি আমরা ভোক্তা বাড়াতে পারি, তাহলে কিন্তু এই যে এশিয়ার যে প্রোডাক্ট মার্কেটে আসবে এবং আমরা যার ক্রেতা, এই যদি উৎপাদিত মাছ যদি সঠিকভাবে বিক্রি না করা যায়, তাহলে কিন্তু এইটারও সম্ভাবনা কিন্তু কমে আসবে। তাই আমি বলতে চাই যে ইন্টারনাল কনজাম্পশন বাড়ানোর জন্য, ভোক্তা বাড়ানোর জন্য একটা আমাদের চিন্তা ভাবনা করতে পারি। আরেকটা হইতে পারে এক্সপোর্ট। এখন আমাদের কিন্তু একটা অপরচুনিটি, মায়ানমারের উপর আমেরিকার ট্রেড ব্যারিয়ার থাকার কারণে কিন্তু মায়ানমার আর মাছ এক্সপোর্ট করতে পারছে না। এটা কিন্তু আমাদের জন্য একটা সুযোগ যে আমরা বাংলাদেশ কিন্তু ইউরোপ আমেরিকাতে মাছ এক্সপোর্ট করার সুযোগ তৈরি হয়েছে। আমার সাথে অনেকে এই মর্মে যোগাযোগ আছে বলেই আমি বলছি। তো এটা কিন্তু আমরা একটু ভেবে দেখতে পারি, কিন্তু ভেবে দেখলেই হবে না, সেই কোয়ালিটি মাছ উৎপাদন করতে হবে, এবং প্রাইসিং, ইন্টারন্যাশনাল প্রাইস কম্পিটিশনও কিন্তু আমাদেরকে টিকতে হবে। আমরা কিন্তু দুইটার একটাতেও পারছি না। তো সুতরাং আমাদের ভাবতে হবে কিন্তু একটু অন্যভাবে। হ্যাচারি কথা এখানে উঠেছে, সত্যিকার অর্থে আমি বলতে চাই যে হ্যাচারি কিন্তু এই আমাদের যে উৎপাদন, মাছের উৎপাদন, এটার কিন্তু শুরু হ্যাচারি দিয়ে। তো আমাদের যে হ্যাচারির অপারেটর যারা আমরা আছি, এদের লেভেলটাও আমরা জানি। অ্যাকচুয়ালি মেকানাইজেশন, টেকনোলজি, রিসিভিং ক্যাপাসিটি কিন্তু তাদের এত বেশি রিচ না যে তাদেরকে বললেই তারা বুঝতে পারে। তারপরে তাদের অনেস্টি এবং ইন্টিগ্রিটি একটা প্রশ্ন আছে। এই ক্ষেত্রে একটু ফার্মার্স এডুকেশন, আসলে এইটার কোনো বিকল্প নেই। আমি কিন্তু এমফাসিস দিতে বলি যে এদের এডুকেশনের উপর,
এইগুলি অ্যাকনলেজ করানো, যে সমস্ত টেকনোলজি এবং যে সমস্ত এসিআই প্রোডাক্টের ভালো গুণাগুণ আমরা যারা জানি, এই জিনিসগুলি হ্যাচারি ওনারদেরকে এবং ফার্মারদেরকে সঠিকভাবে অ্যাকনলেজ করানো। অ্যাকনলেজ করলে হবে কি, তারা এই জিনিসগুলি ব্যবহার করতে শুরু করবে, কম মূল্যে মাছ উৎপাদন করতে পারবে, উৎপাদিত পণ্য সঠিকভাবে বাজারজাত হবে, ফার্মাররা বেনিফিটেড হবে। কিন্তু আমি কিন্তু আবারও জোর দিচ্ছি, আমাদের বর্ধিত যে উৎপাদন মাছের, এটা কিন্তু আমাদের ফার্মার যারা আছি, আমরা হ্যাচারি ওনার আছে, তাদের কিন্তু এখন গলায় কাটা বিঁধে গেছে। এটা আমরা যারা আমাদের মতো করে ভালো করে কেউ বুঝবে কিনা আমরা জানি না। তো এইটা নিয়ে ভাবতে আমি বলি, এবং এটা নিয়ে ভাবা এবং কাজ করার অনেক সুযোগ আছে। এসিআই কেও আমি বলবো যে এইসব নিয়ে ভাবার জন্য, কিভাবে আমাদের ভোক্তা তৈরি করা যায়। ভোক্তা যদি তৈরি হয়, আমাদের উৎপাদিত মাছ যদি আমরা কনজিউম করতে পারি, অবশ্যই এসিআই এর বিজনেস বাড়বে, আমাদেরও বিজনেস হবে এবং সব টিকে থাকবে। সর্বোপরি আমি বলতে চাই, আমাদের যে 3 দশকের অ্যাচিভমেন্ট, এই 44 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন, এটাকে সাস্টেইন করতে হবে। সাস্টেইনেবিলিটি নিয়ে ভাবতে হবে। গত 20 এবং 21-এ আমাদের যে অবস্থা গেছে এবং যাচ্ছে, যদি এইটা আরো 2-1 বছর যায়, তাহলে নতুন স্ট্যাটিস্টিক্স আমাদের আসবে, কিন্তু ডিক্লাইনিং। আমাদের 44 লক্ষ মেট্রিক টন থাকবে না, এটা 40 লক্ষ মেট্রিক টনের নিচে প্রতি বছরই কমতে থাকবে। তা আমাদেরকে ওই সাস্টেইনেবিলিটি নিয়ে ভাবতে হবে, এবং সেই বিষয়ে এমফাসিস দিয়ে আমাদের গবেষণাও করতে হবে, চাষিদেরকে ডিকটেট করতে হবে, পরামর্শ দিতে হবে। এসিআই তাদের ভালো ভালো প্রোডাক্টটি আমাদের কাছে আসতে হবে। আমি বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে কিন্তু এসিআই প্রোডাক্টের ফ্যান। মেহেদির সাথে আমার যোগাযোগ অনেক আগে, ও আমার ফার্মে ইন্টার্নি করেছে যখন ছাত্র ছিল, এখনো যোগাযোগ করে আমি আমার ওদের প্রোডাক্টটা আমি কিনে নিই। তো সর্বোপরি আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ, এবং এসিআই এর সর্বোপরি সফলতা কামনা করে আমি শেষ করছি। জি, আসসালামু আলাইকুম। Thank you, sir, for your nice sharing about contemporary aquaculture scenario of Bangladesh. So এখন আসলে আমরা অনেকটা সময় অতিবাহিত করেছি, রমজান মাস। আমি একটু আদমদিঘিতে চলে যাই। ভাই মৎস্য হ্যাচারির ম্যানেজার ভাই আছেন শামীম হোসেন, আপনি যদি সংক্ষেপে একটু আমাদেরকে 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে আমাদের একটু শেয়ার করেন আপনার অনুভূতিটা। শামীম ভাই। জি বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ এসিআই এত সুন্দর ম্যানেজমেন্ট করার জন্য, আমাকে কথা বলার জন্য দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আর হ্যাচারি বিষয়ে যেটা বিজ্ঞ সবাই বলে গেল, সেটা তাদের আব্দুল শামসুল স্যার যেটা বলে গেল যে আমরা মাছ তৈরি করতেছি, বাট কিন্তু আমরা সেই হিসাবে দাম পাইতেছি না। আমি তার সাথে একমত। আমরা শুধু মাছই তৈরি করে যাচ্ছি, কিন্তু সেই হিসাবে বাজার আমরা পাচ্ছি। বাজার আপনি ফিডের দাম বেশি, কষ্টের খরচটা বেশি আসছে। সেক্ষেত্রে মাছের বাজার একটু আরো বাজারটা একটু বাড়াই। আমরা বুঝতে পেরেছি আপনার পেইন্ট আমরা ধরতে পেরেছি, যে আপনি আসলে চাচ্ছেন মিস্টার শামসুল আলম স্যার যেগুলো বলেছেন একই রকম, যে আমরা চাই যে মাছ আমরা উৎপাদন করব, কিন্তু দিন শেষে যেন আমরা ভালো মূল্য পাই। এই তো আপনার যে চাওয়া। আর আমরা যেন সলিউশন গুলা প্রপারলি টাইমলি আপনাদের হাতে দিতে হবে। অবশ্যই আমরা বদ্ধপরিকর আপনাদের জন্য এটা করার জন্য। আর আপনি যে ইস্যুটা বলেছেন এটা নিয়ে আমাদের গভর্নমেন্ট অবশ্যই কাজ করছে, এবং খুব শর্টলি আমরা এটা ফিডব্যাক পাবো। ধন্যবাদ শামীম ভাইকে ওনার চমৎকার বর্ণনা দেওয়ার জন্য। সো দিস টাইম আই উড রিকোয়েস্ট, দিস ইজ দ্য লাস্ট প্রেজেন্টার বাট নট দ্য লিস্ট, ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন, to convey vote of thanks of this afternoon session. He brings along more than 20 years of experience in sales and marketing in animal health industry. Currently, he is working as Director Sales of AC Animal Health. So I would request, sir, to share your vote of thanks of today's meeting. Over to you, sir. Assalamu alaikum. আমি ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন, এসআই অ্যানিমাল হেলথে ডিরেক্টর সেলস হিসাবে আছি। আজকে একুয়াকালচার ম্যানেজমেন্ট ও এসিআই সলিউশন শীর্ষক ওয়েবিনারে অনুষ্ঠান আয়োজনের জন্য আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই একুয়া পোর্টফোলিওকে।
যে এই সময়ের উপযোগী সিদ্ধান্ত নিয়ে আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য। আমাদের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর স্যার মোহাম্মদ শাহিন শাহ স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের এই সায়েন্টিফিক অনুষ্ঠানটি বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার জন্য। স্যারের দিক নির্দেশনায় আমরা করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে কৃষকের জন্য কাজ করে যাচ্ছি, যার সম্মুখ থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর স্যার শাহিন শাহ স্যার। এসআই অ্যানিমাল হেলথের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার স্যার ডাক্তার এম এস সালেক খুব সুন্দরভাবে আজকের প্রোগ্রামের উদ্দেশ্য তুলে ধরেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার স্যার ডাক্তার হীরেশ রঞ্জন ভৌমিক স্যার তার সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমাদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। আমি তাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমাদের সর্বজন শ্রদ্ধেয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফিশারিজ অনুষ্ঠানের সম্মানিত প্রফেসর এবং আমার বড় ভাই প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহফুজুল হক আমাদের হ্যাচারি মালিক এবং খামারিদের উদ্দেশ্যে একুয়াকালচার ম্যানেজমেন্টের উপর বৈজ্ঞানিক আলোচনা করেছেন। আমরা সকলেই তার এই আলোচনা থেকে উপকৃত হয়েছি। স্যারের শত ব্যস্ততার মধ্যেও আমাদের জন্য সময় বের করার জন্য স্যারের প্রতি এসআই অ্যানিমাল হেলথের আন্তরিক কৃতজ্ঞতা। আমি কৃষিবিদ মেহেদি ইসলামকে ধন্যবাদ দিব তার খুব গোছানো এবং তথ্যবহুল প্রেজেন্টেশনের জন্য। এসআই একুয়া পোর্টফোলিও যে খামারিদের পাশে সম্পূর্ণ সমাধান নিয়ে সেবা দিয়ে আসছে সেটা তার গোটা প্রেজেন্টেশনে ফুটে উঠেছে। বিএফআরআই এর সম্মানিত পরিচালক জনাব ডক্টর এইচ.এম. কোহিনুর আমাদের সময় দিয়েছেন, খামারিদেরকে এবং কি এসিআই কে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। আমরা স্যারের প্রতি কৃতজ্ঞ। হ্যাচারি মালিক ও খামারিরা তার অভিজ্ঞতালব্ধ বক্তব্য থেকে অবশ্যই উপকৃত হবে বলে আমার বিশ্বাস। ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রধান জনাব মোহাম্মদ মোশাররফ হোসেনকে আমি ধন্যবাদ দিতে চাই তার প্রাঞ্জল ও তথ্যভিত্তিক আলোচনার জন্য। উনি ওনার আলোচনায় এসআই অ্যানিমাল হেলথের কয়েকটা প্রোডাক্ট নিয়ে কথা বলেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ভাইরেক্স, রূপালী অ্যাপস এবং কি ফিশমিল, যে উনি প্রোডাক্টগুলি ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছেন। এই কথাগুলি শেয়ার করার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হেড অফ মার্কেটিং ডক্টর হুমায়ুন আরফিন বস একুয়া পোর্টফোলিওর এর ব্যক্তি এবং সেবা নিয়ে কথা বলেছেন, তাকেও আন্তরিক ধন্যবাদ জানাই। সর্বোপরি আজকের প্রোগ্রামে হ্যাচারি মালিকদের প্রতিনিধি কথা বলেছেন। যে সকল হ্যাচারি মালিকগণ আজকের প্রোগ্রাম দেখেছেন, যে সকল মৎস্য চাষী ও সাধারণ দর্শকগণ আমাদের আজকের ডিজিটাল প্ল্যাটফর্ম দেখলেন, সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি বিশ্বাস করি আজকের প্রোগ্রামের সকল আলোচকদের আলোচনা থেকে আমরা এসআই অ্যানিমাল হেলথ ও খামারি বৃন্দ উপকৃত হয়েছি। একেবারে শেষ মুহূর্তে আমি আবারও খামারিদের উদ্দেশ্যে আমাদের কমিটমেন্ট মনে করিয়ে দিতে চাই। খামারিরা যেন কম খরচে লাভজনকভাবে খামার ও হ্যাচারি পরিচালনা করতে পারে, সে লক্ষ্যেই এসিআই একুয়া পোর্টফোলিও কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে। এসিআই অ্যানিমাল হেলথের মোটোই হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট কম দামে হাতের নাগালে পৌঁছে দেওয়া। এই কাজটা করতে আমরা এসআই অ্যানিমাল হেলথ প্রতিটা পিপল প্রতিজ্ঞাবদ্ধ। এই কাজটি করার জন্য আমাদের এসআই অ্যানিমাল হেলথের আসতে 600 জন সেবাকর্মী। আপনারা তাদের মাধ্যমে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় এই সেবাটা নিতে পারেন। আপনাদের হাতে ঔষধগুলি পৌঁছে দেওয়ার জন্য সারা বাংলাদেশে প্রায় 20,000 আমাদের রিটেইলার হোলসেলার রয়েছেন। আপনারা সেখানে আমাদের এই সেবাগুলি পেতে পারেন, আমাদের সলিউশনগুলো পেতে পারেন। এছাড়াও আমরা যারা হেড অফিসে আছি, যদি আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাদেরকে যদি নক করেন, আমরা অবশ্যই আমাদের সর্বাত্মক দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব, এটা কথা দিচ্ছি। সময় দিয়ে আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thank you, sir. This is the end of today's session. So I would like to thank you all for your positive attitude and your nice participation into this session. Thank you all. See you next time very shortly. Goodbye. Assalamu alaikum.